ওই মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যখন কথা বলেছেন একজন ভক্ত হয়ে, রেডিও অ্যাক্টিভ ফিল্ডকে যদি না বুঝতে পারেন, শ্রী রামকৃষ্ণের যে ভাবধারা, সমাজে যেটা বলা হয় নিচু জাত, জাত আবার কি, জাত বলে কিছু নেই, সব বজ্জাত, তবে ভয় তার মধ্যে কাজ করছে। এখন ভয় কেন হয় কিছু বলা যায় না, মুখের হাফ অংশ আছে, হাফ অংশ নেই। আচ্ছা, এইটা দেখার পর তো চলে এসেছি আমরা এই ভিডিওর আরেকটি দ্বিতীয় পর্বে। তো এর আগের পর্বে আপনাদের যেরকম দেখেছিলেন যে স্বামী তন্ত্র দেবানন্দের মহারাজের সঙ্গে আমরা ছিলাম এবং তার থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই পর্বেও কিন্তু আমরা তার থেকে আরও কিছু অভিজ্ঞতা জেনে নেওয়ার চেষ্টা করব। উনি রয়েছেন, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আচ্ছা, আগের পর্বে তো আমাদের দর্শকদের আপনার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা এগুলো শেয়ার করেছিলাম। এই পর্ব শুরু করার আগে একটা প্রশ্ন, যে আপনি তো এত জনপ্রিয়, কারণ কি? দেখুন, প্রিয়, জনপ্রিয় শব্দটা, প্রিয় বা অপ্রিয় যাই বলুন, সবটাই মায়ের জন্য। ঈশ্বর চেয়েছেন, মা চেয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে ব্রহ্ম শক্তি অভেদ। তো সকলের মধ্যে তো সেই ঈশ্বরময় সত্তা বিরাজ করছেন। হয়তো বলতে পারেন আমি খুব সৎ, তাই আমি তাবিজ, কবচ, মাদুলি, আংটি, জল পড়া, নুন পড়া, আকাশ থেকে পড়া, গাছ থেকে পড়া, আর কি কি পড়া আছে আমি জানি না, এই সব কিছু পড়ার বাইরে তাই আমি ভক্তির কথা বলি বলে আমি বলি ভক্তিতে শক্তি, শক্তিতে মুক্তি। হয়তো আমি গণদেবতা বলে মনে করি আপনাদের সবাইকে। প্রত্যেকের মধ্যে ঈশ্বরময় সত্তা বিরাজ করছে, প্রত্যেককে প্রণাম জানাই। এসটিডি, আমি স্বামী তন্ত্র দেবানন্দ, শর্টে এসটিডি। এসটিডি সবাইকে প্রণাম করে, সমস্ত ধর্ম মতকে সম্মান করি, সমস্ত ধর্ম গুরুদের শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। এই ভালোবাসা শব্দটা খুব জরুরি, ভালোবাসা থেকেই ভক্তির জন্ম। হয়তো আমি সবাইকে খুব ভালোবাসি, যারা ভালোবাসেন না তাদেরকে ভালোবাসি না। তো যাদের ভালোবাসি না তাদেরও যাতে ভালো হয় সেই প্রার্থনাই রোজ করি। ঈশ্বর তাদের চৈতন্য দিন, তাদের ভালো বুদ্ধি দিন। দেবী বগলামুখী তিনি, তাই ওই যে মন্ত্রটি আছে, মুখাং বাচাং স্তম্ভয় কিলয় কিলয়, আপনারা বেশি ভালো জানেন, যা এখন তো সবাই ওই স্তোত্রটি পাঠ করেন, আদ্যা স্তোত্র, এটি তো খুব পপুলার। তো এটি কেন? যাতে সবার মঙ্গল হয়, সবার যাতে ভালো হয়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সবাই যেন শান্তিতে সুখে বিরাজ করে, কারোর জীবনে যেন দুঃখ না আসে, সবাই যেন এই ঈশ্বরময় সত্তা তার মধ্যে পৌঁছতে পারে। সকলের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরের কথা বলতে ভালো লাগে, সবচেয়ে বড় সেবা। ঈশ্বরকে ভালোবাসতে আরও বেশি ভালো লাগে। আমারই তুচ্ছ জীবন দিয়ে, দেখুন আমি তো 5 বার না মরে বেঁচে আছি। আমারই জীবনে যে জীবনের যিনি শিল্পী, যিনি যন্ত্রী, আমি তো যন্ত্র, সেই আদ্যাশক্তি মহামায়া তিনি কৃপা বর্ষণ করেছেন। আমি বলতে চাই না, আমাদেরই ভারতের কোনো একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একদিন হঠাৎ আমায় ফোন করেছিলেন। তো তিনি বললেন যে আমি আপনার একজন ভক্ত, আমাকে দয়া করে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবতেন না, আমি কিন্তু আপনার সাধারণ একজন ভক্ত হয়েই থাকতে চাই। তারপরে তিনি যখন পৌঁছলেন, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, অনেক ফল এনেছিল, অনেক মিষ্টি এনেছিল, অনেক ফুল এনেছিল। তো আমি তখন বললাম যে আপনি এইভাবে এসেছেন, তো আমি তো ভিক্ষুক লোক, ভিক্ষায় চলে আমার। তো তখন তিনি বললেন আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা পয়সা দেবো, আমার কাছে আছে। আমি বললাম এই যে অতিরিক্ত এনেছেন, তো এটা তো আমার পচে যাবে, রাখতে পারবো না, এত টাকাই আমি নেবো কেন, মানে কি দিচ্ছি নেবো না, এটা প্রণামী দক্ষিণা। তো আমি তখন বলেছিলাম যে আপনি মাকে দিতে পারেন, মায়ের সেবায়, তার জন্য তো এত টাকা লাগবে না, 50-100 টাকাই যথেষ্ট, দক্ষিণা তো এত টাকা হতে পারে না। তো তিনি এত চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। সত্যিই আমার সে ভক্ত, মুখ্যমন্ত্রী বলে কিন্তু তার কোনো ইয়ে নেই, আলাদা কোনো স্ট্যাটাস কো বা অহংকার নেই। তো তিনি বলেছিলেন যে আমার মুখ্যমন্ত্রী পদটা আমি চটির মতন বাইরে খুলে এলাম আপনার কাছে। আমি খুব চেঁচামেচি করি, আপনারা দেখেছেন হয়তো আমার যে লাইভ অনুষ্ঠানে, আপনি একটা বোধের জন্ম দিয়েছেন, একটা জেনারেশনকে আপনি পথ দেখাবার চেষ্টা করছেন। ড্রাগ আসক্ত, মাদকাসক্ত, নেশা, বিভিন্ন রকম নেশা, সেক্স আর ভায়োলেন্সে পৃথিবীটা একদম ডুবে আছে।
এর বাইরে থেকে কি আমাদের ভালো হওয়ার কোনো পথ নেই? মুক্তির কি কোনো দিশাই নেই? রাত, এই গভীর গাঢ় রাত, এটা কি কাটবে না? আমি বলি অবশ্যই কাটবে। আনন্দে কি আমরা বাঁচতে পারবো না? নিশ্চয়ই বাঁচতে পারবো। মনে যদি বিশ্বাস থাকে, ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, নিশ্চয়ই পারবেন। তার জন্য পয়সা খরচা করতে হবে না কাউকে। তো এইরকম করতে করতে দেখুন, যেখানে অন্যায় হয় আমি প্রতিবাদটা করার চেষ্টা করি। আমার প্রতিবাদের ভাষা হয়তো ডার্ক আর্টস, হয়তো আমি কিছুই বললাম না একটা অন্যায়ের, একদম নীরব হয়ে গেলাম, সেটাই হয়তো সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা, কিছু না বলাটা। আমি দেখলাম, আমি শুনলাম, আমি বুঝলাম, আমি তুলে রাখলাম সব কিছু। যেদিন ঝাঁপি খুলব সেদিন হয়তো খুব ভয়ঙ্কর হয়ে যাবে। তো একজন প্রখ্যাত গায়ক, আপনারা সবাই জানেন, আমি নাম করবো না, বম্বের লোক, তিনি একটি কি বলবো রিহ্যাব সেন্টারে ছিলেন। তারপর তার পিএ ফোন করেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভক্ত মানুষের গলার আওয়াজ নমনীয় হবে, ঘাসের মতো হবে, এত ঔদ্ধত্যপূর্ণ কথা কেন? আমি অত্যন্ত রাগ করেছি। তারপর সেই বিখ্যাত গায়ক আমায় ফোন করেন। তো ফোন করে তিনি বলছেন যে আমি তো मैं बंगाली नहीं समझता हूँ, आई एम वेरी सॉरी। তো উদাসীন সম্প্রদায়ভুক্ত আমি, পুরী সম্প্রদায়ভুক্ত আমি এবং তীর্থনাথ সম্প্রদায়ভুক্ত আমি। তো কোথাও গিয়ে তিনি বলছেন আমি গুরু নানক দেবজির দর্শন পেয়েছি এবং এই ঘটনা ঘটেছে আমার সঙ্গে। তো তিনিও প্রেত দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আচ্ছা। তো তারপরে আপনার কিছু মানে বাংলা তর্জমা করে দেয়, আমি আপনার অনুষ্ঠান দেখি। এটাও আমার কাছে একটা অদ্ভুত ঘটনা। এই ঘটনাগুলোতে দেখুন, বুকের ছাতি 5 ইঞ্চি চওড়া হয়ে যাবে এরকম নয়। যিনি সাধন করেননি তার একটু নাম ডাক হলে বা আমাকে প্রাইজ দিল বা আমাকে দুটো গালাগালি করলো, তার বুকের ছাতি কখনো চওড়া হয়ে যায়, কখনো আবার ফুস হয়ে যায়। যিনি দীর্ঘ সময় একই কাজ করছেন, অবশ্যই প্রশংসা করলে ভালো লাগে। তো এখন আর আমার ওই অনুভূতিটা নেই, আমার কোনো আগ্রহই নেই। আমাকে কে জুতোর মালা পরাচ্ছে, আর কি আমায় প্রশংসা করছে, আর কি আমার গালাগালি করছে, আমি কোনো কিছুতেই আর আগ্রহী নই। না, আমাকে অনেক বড় সম্মান দিলেও কিছুই আমার যায়, ওটা এই যে দেখছেন পড়ে আছে, ওইটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আমি তাহলে তো আমার লাইফ শেষই হয়ে গেছে। তো যে লাইফটা আমি মায়ের চরণে ডেডিকেট করেছি, তো বেঁচে থাকারই কথা না। এবং সন্ন্যাসী মানে কি সম্যকভাবে নাশপ্রাপ্ত হওয়া, তার যা ছিল সব গেছে, কিছু আর পড়ে নেই। এবার আপনি তাকে, তাও আমার 3বার সন্ন্যাস হয়, 3টি আলাদা আলাদা ধারায়। নাথ সম্প্রদায়ভুক্ত আমি, উদাসীন সম্প্রদায়ভুক্ত আমি এবং পুরী সম্প্রদায়ভুক্ত আমি, মানে রামকৃষ্ণ ভাবধারা, শ্রীমৎ স্বামী অভিনন্দজি মহারাজের পরম্পরা, তন্ত্রের পরম্পরা। তো ওই যে উদ্ধত আচরণ করেছিল ওটা আমি পছন্দ করিনি। ভক্ত হবে ঘাসের মতো, সর্বংসহা, ক্ষমা সুন্দর, কৃপা সুন্দর, ঈশ্বরের কিছু গুণ তার মধ্যে থাকবে। যিনি প্রেত উপাসক, তার মধ্যে পৈশাচিক স্বভাব থাকবে, উদ্ধত, গালাগালি করবে, চেঁচামেচি করবে, এটাও একটা ভাব। আপনি ঈশ্বরকে ভালোবাসেন বলে প্রেতকে ভালোবাসতে পারবেন না এমন কোথাও লেখা নেই। আপনি আধ্যাত্মিক মানুষ বলে আপনি বিয়ে করতে পারবেন না, আপনার বাচ্চা হলে সেটা খুব লজ্জার কথা হয়ে যাবে, এটা কেন? এটা ডাইনোসরের যুগের ফিলোসফি। অনেকে বলেন যে স্পিরিচুয়ালিটির সঙ্গে হয়তো সেক্সুয়ালিটির কোনো সম্পর্ক নেই। সেক্সুয়ালিটি একটা জীব তার জৈবিক চাহিদা পূরণ করছে, করতেই পারে। মনটা যদি মায়ের চরণে থাকে তাহলে তো কোনো কিছুই আর অধরা নয়। যারা শৈব আছেন, যারা শাক্ত আছেন, যারা সৌর গানপত্র, যে ধারা পরম্পরা, যারা বৈষ্ণবাচারী, যারা শৈবাচারী, প্রত্যেকে তাদের ইষ্টকে বেশি করে ভালোবাসুন, প্রত্যেকে ধর্মকে ভালোবাসবেন, এটাই তো কথা। তো এবং আমি জানি এই কথা বলতে গেলে অনেক রকম সাইকোসিস প্লে করে। তো কোয়ান্টাম ফিজিক্স আছে, সাইকোকাইনেটিক্স আছে, মনের ওপর চাপ একটা পড়েই, এটা অস্বীকার করতে পারি না। যিনি প্রেত উপাসনা করেন, প্রেত জনই প্রাপ্ত হন একটা সময়। যে ভগবান ভগবান বলে, যে ভগবত লাভ হয় একদিন। মরা বলতে বলতেই একদিন রাম, গীতা বলতে বলতেই একদিন মানুষ ত্যাগী হয়ে যায়। তো ওই মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যখন কথা বলেছেন একজন ভক্ত হয়ে, তো এই জন্যই হয়তো মানুষ অ্যাকসেপ্ট করেছেন। এবং আমি যেটার কথা বলি, বিকল্প আধ্যাত্মিকতা, আপনি শুধু ভালোবাসুন, ভক্তি করুন, ঈশ্বরকে জানুন, ঈশ্বরকে বুঝুন, ঈশ্বর শরণাগতিটাই দরকার। রেডিও অ্যাক্টিভ ফিল্ডকে যদি না বুঝতে পারেন, শ্রী রামকৃষ্ণের যে ভাবধারা সেটিকে না বুঝতে পারেন, আপনাকে তো খুব আধুনিক মন নিয়ে যেতে হবে। ওরে বাবা, ওই একটা মেয়ে দেখে ফেলেছি, ছি আমার জাত চলে যাবে, আমার তো ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? চ্যাটার্জি, চক্রবর্তী, এরা ব্রাহ্মণ? উপবিদ ধারণ করলে ব্রাহ্মণ হয় না? হয় না। যিনি ব্রহ্মে বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। ব্রহ্মের মতো আচার যার মধ্যে বিদ্যমান, যিনি ব্রহ্ম জ্ঞান অর্জন করেছেন,
তিনি ব্রাহ্মণ, তিনি চণ্ডালও হতে পারেন বাই প্রফেশন, তিনি ডোমও হতে পারেন, তিনি SC ST হতে পারেন, তিনি নিচু জাত হতে পারেন। সমাজে যেটা বলা হয় তাই নিচু জাত, জাত আবার কি, জাত বলে কিছু নেই, সব বজ্জাত। There will be a classless society with true love. আমি চাই মানুষ বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ। এই আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই যে গানটা খুব সুন্দর, আমরা দেশাত্মবোধক গান, আপনারা সবাই জানেন যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। তারপরের লাইনেই আছে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে। মানে আমাদের এই বাংলা, এই ইস্টার্ন ইন্ডিয়া, এখানে নতুন করে আবার সূর্যোদয় হবে। আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বিশ্ব নাগরিক। আমাদের পা থাকবে মাটিতে আর চোখ থাকবে আকাশের দিকে। আমরা বড় ভাববো, ভালো ভাববো, এটা খুব হাই লেভেলের থিঙ্কিং। সেটাই বিকল্প আধ্যাত্মিকতা। অদ্বৈত বেদান্ত যার মূল ভিত্তি, তন্ত্রশাস্ত্র যোগশাস্ত্রের সংমিশ্রণে যা তৈরি। আপনি আপনার বাড়িতে বসে চোখ বন্ধ করে 2 মিনিট বসুন, কি পাচ্ছেন দেখুন। মহামন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। এই যে এক রাধা এক মীরা, কি সুন্দর। দোননে শাম কো চাহ, কি সুন্দর না ভক্তি। মীরাকে সাপ ছেড়ে দেওয়া হয়েছিল, বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, ঘরে আটকে রাখা হয়েছিল। তিনি তো রানার স্ত্রী, তার তো সবই ছিল, তিনি কেন ওই কৃষ্ণ ভজনার দিকে এলেন? ভগবান বুদ্ধ, তিনি তো বুদ্ধ নন, তিনি তো সিদ্ধার্থ, তিনি তো যুবরাজ, তার তো টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, সে কেন আধ্যাত্মিকতায় এলো? ফোর্ড কোম্পানির মালিক, সে রাস্তা ঝাড় দেয় কেন? আমাদের আইটি অ্যান্ড আইটি এনেবলড সার্ভিসেস, আইটি সেক্টরের খুব বড় ডক্টর নারায়ণ মূর্তিজি, ইনফোসিসের যিনি, তার এত আধ্যাত্মিকতার দিকে যাওয়ার কি দরকার? আধ্যাত্মিকতা সবার মধ্যে আছে, আধ্যাত্মিকতার জন্য টাকা পয়সা লাগে না। এবং এই দেশে ধর্ম ব্যবসাটা একটা চলছে, মানুষ ভুল বুঝছেন। আর একদম লোক ওই তাবিজ কবজ মাদুলি সেন্টার খুলে ফেলছে, আর ওই ঝাড়ফুঁক ভূত প্রেত সবই চলছে। তো এটা আধ্যাত্মিকতা নয়, সততা নিষ্ঠা ভালোবাসা ভক্তি, এটাই আধ্যাত্মিকতা। তো স্যার আমি জানতে চাইছি যে এই যে ধরুন এই আপনি তো ভক্তি মার্গের মানুষ, হ্যাঁ আমি ভক্তি মার্গের যেমন মানুষ, আমি কিন্তু শক্তি মার্গেরও মানুষ, আমি কিন্তু শৈব মার্গেরও মানুষ। আমার পরম্পরার মধ্যে গোরক্ষনাথজির যে পরম্পরা, আদেশ আদেশ আদেশ, অর্থাৎ আমাদের অঘোর পন্থা, এখানে অঘোরনাথজি আছেন বিদ্যমান, তিনি এখানে রয়েছেন। তো তিনিও কিন্তু অঘোর, মহাদেবের 5টা মুখ, গলার তলায় একটা মুখ আছে, সেটা বলছে অধোয়াম নাই। আর এমনিতে মহাদেবের যে সৌম্যরূপ, সেটি হচ্ছে সদাশিব, তন্ত্রের প্রবক্তা মহাদেব। মহাদেব যা পার্বতীকে বলছেন এবং বিষ্ণু তাতে সম্মত হচ্ছেন, সেটি হচ্ছে শৈবক্ত আগম। এবং পার্বতী মহাদেবকে যা বলছেন এবং বিষ্ণু তাতে সম্মত, মহাবিষ্ণু তাতে সম্মত হচ্ছেন, সেটি হচ্ছে নিগম। মূলত ডায়লগস, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, এই আমরা যেমন করছি আর কি। তন্ত্র জিনিসটা সহজ নয়, আবার কঠিনও নয়। ব্রহ্ম কেমন এটা যদি জানতে হয়, তাহলে ব্রহ্মের কৃপা দরকার। কৃপা শব্দের কি অর্থ? আগে করো পরে পাও। এই যে উপবাস, উপবাস মানে কি? উপবাস মানে ফাস্টিং না। আমি আজকে ঈশ্বর চিন্তা করব, তাই আজকে রান্না করব না। আমি আজকে কালই ভাবনাময় হয়ে উঠব, শক্তি অমৃত পান করব, শক্তি রসামৃত পান করব, শক্তি সুধা আমি পান করব, তাই আজকে রান্না করব না। উপবাস মানে এই নয় যে আমি বাড়ি ঘরদরের ফ্ল্যাট বাড়ির সমস্ত লোককে বলে যাবো, ওগো আমি এইটা খেতে পারবো না, আজকে তো আমার নিরামিষ খাওয়া, আজকে তো আমার এটা খাওয়া ছোঁয়া বারণ, অমুক করা বারণ, তমুক করা বারণ। ডোন্ট ডু অল দিস রাবিশ থিংস। আপনার মধ্যে আমিষ এখান থেকে এসেছে, এই বলাটা আমিষ, মানে অহং প্রকাশ করছেন যে আমি সব ত্যাগ করছি, এটাও একটা চরম আমিষ। আপনাকে কে বলেছে আপনার কাছে আছে কি? আপনিই তো ঈশ্বরের। ত্যাগ কি করবেন? আমি খুব ত্যাগী, আমি ত্যাগ করে দিয়েছি, এটা তো আপনার অহং। আপনার অহংটাকে মারতে পারেননি। এই যে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, এই রিপুর দাসত্বই হচ্ছে বকলমে। আমি একটা বাড়ি ছেড়ে দিয়ে আর একটা বড় বাড়িতে গেছি, সেখানে আমার মতন প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে এরকম পোশাক পরে, তো লাভ কি?
ইটস আ চ্যালেঞ্জ, ইটস আ থ্রেট টু ইয়াঙ্গার জেনারেশন। তারা বলবে ওরে বাবা আমাকে যদি আধ্যাত্মিক হতে হয় তাহলে এরকম পোশাক পরতে হবে না, আমার যদি আধ্যাত্মিকতার দিকে যেতে হয় তাহলে তো আমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। সেটা আপনার যদি ইচ্ছে হয় তবেই, ইট ইজ নট ম্যান্ডেটরি, আপনাকে করতেই হবে। ঈশ্বর কখনো সাকার, তিনি কখনো নিরাকার। কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। তার কৃপা হলেই তাকে আপনি জানতে পারবেন, তাকে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। আধ্যাত্মিকতায় অনুভূতি ছাড়া কি আছে? আধ্যাত্মিকতায় অনুভূতিটাই প্রধান। আপনি ম্যাজিক দেখানো আধ্যাত্মিকতা নয়। আপনার মধ্যে যদি প্রেম ভক্তি না জন্মায়, যদি ভাব না জন্মায়, এই যে গানে বলছে আমার ভাবের অভাব দিয়ে যা কিছু মোর, এই ভাবের খেলা দিয়ে যা কিছু মোর অভাব তুই দে না মিটিয়ে। ভাবের পুজো হচ্ছে, পুজো মন্ত্র দিয়ে হয় না। ঠাকুর কি শ্রীরামকৃষ্ণ, যুগাবতার শ্রীরামকৃষ্ণ, তিনি কি পূজা করতেন মন্ত্র দিয়ে? বলছে এই নাও মা তুমি খাও, ও মা তোমার লেগেছে, মা তুমি কেমন আছো, ভালো আছো, এটাই পুজো। এই যে কথোপকথন, আপনারা সবাই দেখছেন পাথরের মূর্তি, তিনি দেখছেন তার মা। মায়ের জন্য ভালো মিষ্টিটা নিয়ে যাই, মায়ের জন্য মা এই সুগন্ধিটা পছন্দ করেন, দিও পারফিউম এটা নিয়ে যাই, মায়ের জন্য এই শাড়িটা নিয়ে যাই। কখনো তিনি সাকার, কখনো তিনি নিরাকার। এই যে গানটিতে বলছে না, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। এই হচ্ছে বিষয়। কালো তো আমাদের মনের মধ্যে আছে, যার জন্য আমরা সংস্কারের মধ্যে ডুবে আছি, কুসংস্কার। ঠাকুর বলছেন যে কুসংস্কারগ্রস্ত মনে, সূচিবাইগ্রস্ত মনে, কুসংস্কার এক প্রকার সূচিবাই। ঈশ্বর চিন্তার ধোকা বড় কঠিন। এটা নোংরা হয়ে গেছে, ডেড বডি, এটা ছিছি, শ্মশানে গিয়েছো তুমি, শ্মশান খুব খারাপ জায়গা। মহাদেব পার্বতীকে বড্ড ভালোবাসতেন, সতীকেও তার চেয়ে বেশি ভালোবাসতেন। সতী তার প্রথম স্ত্রী, তিনি শিব নিন্দা, স্বামীর নিন্দা তিনি সহ্য করতে পারেনি, তিনি আগুনে নিজেকে ভস্ম করে ফেললেন। সতীকে তো আর কোনোদিন জড়াতে পারবো না, আদর করতে পারবো না, ভালোবাসতে পারবো না। মহাদেব মহাপ্রেত, মহাপ্রেমিক, ভূতনাথ, ভূতেদের নাম চিনি, তো আর তো কোনোদিন পাবো না সতীকে। তাহলে কি করতে হবে? ওই ভস্যটা তাহলে গায়ে মাখি। ভস্যটা সারা শরীরে মাখা মানে সতীকে আমি জড়ালাম, সতীকে আমি পেলাম। সতীর প্রতি আমার যে সতীর পতির কি প্রেম দেখুন। এই পৃথিবীটা প্রেমময়, রাধাকৃষ্ণের প্রেম। প্রেম নানান রকম আছে, আমরা সবাই প্রেমিক। আমাদের এই পৃথিবীটাতে প্রেমটাই নেই, আর সবকিছু আছে। হিংসা, মারামারি, ছোট কথা বড় কথা, এই মারামারি চলছে। একজন আরেকজনকে প্রতিযোগিতায় মেতেছেন, তিনি বড় এটা প্রমাণ করতে চান। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যে বড় বলে সে বড় নয়। এই আঙুলের মধ্যে একটা আঙুলই বড় আছে, তো তিনি সকলের বড়, তিনি সবার বড়, তার চেয়ে বড় আর কেউ নেই। এটা হিন্দিতে কথা আছে না, সমঝদারোं के लिए इशारा ही काफी है। শুক্রবারের পর যিনি আছেন তিনিও বিদ্যমান এখানে, তো তিনি আছেন। তো বলা হয়ে থাকে তিনি যদি কারোর হাত ধরেন অনেক দূর নিয়ে যাবেন, আর কিছু বলতে চাই না। আর যারা তার বিরোধিতা করছেন, দেখা যাক কি হয়। समझदारों के लिए इशारा ही काफी, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। আমার মনে হয় আমি খুব একটা ভুল বলছি। বাপের বেটা সিপাহীর ঘোড়া, কিছু নয় তো খুব অল্প অল্প। ওই অল্পেই যা করবে না, গল্প শেষ হয়ে যাবে। এক ছবলেই ছবি। একটা বাংলায় কথা আছে, আমরা নামটি বলতে চাই না, আপনারা বসিয়ে নেবেন। শুক্রবারের পর যার বার, আমি নামটাই করছি না, আপনারা বসিয়ে নেবেন। আমরা একটু ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। ড্যাশ, ড্যাশে আপনারা কথাটি বুঝিয়ে নেবেন। গ্রহরাজ শুধু বলে দিলাম, বাকিটা আপনারা বুঝে নিন। এটি আমার কথা না, খনার বচনে আছে। যাদের অবিশ্বাস হয় মিলিয়ে নেবেন। ড্যাশ শুধু নাড়ে চাড়ে, রাহু মঙ্গল প্রাণে মারে। স্যার আপনি বলছিলেন যে আপনার এই যে এইখানে, আপনি তো এখানে থাকেন। তো আমি থাকি বলতে ভুল, আমি এখানে আশ্রয় পেয়েছি।
স্থানটি মায়ের, মা এখানে থাকেন, তাই জীব জগৎ, মা বলতে আমি আদ্যাশক্তি মহামায়াকে বোঝাতে চাই, সেই দ্য ডিভাইন ফেমিনিটি, দ্য সুপ্রিম ডিভাইন, সেই আদ্যাশক্তি মহামায়া, মহাকালী, কাল যার অধীন, সময় যার অধীন, এবং মহাকাল বিরাজ করছেন। সময় যেখানে দাঁড়িয়ে গেছে, তো একটি কথা আছে সবাই জানেন আপনারা, কাল কপাল মহাকাল, এই অংশটিকে বলা হয় কপাল। করটির এই মানে মাথার খুলির এই অংশটা, এটিকে বলা হয় কপাল পাত্র। তো এই সদাশিব, শিব শব্দের অর্থ মঙ্গলময়, শিবলিঙ্গ, লিঙ্গ শব্দের অর্থ প্রতীক, যিনি মঙ্গলের প্রতীক তিনি মহাদেব, তিনি হচ্ছেন সদাশিব। যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীবের সেবা করো, এই কথাটি ঠিকই আছে, আমি সহমত। আমি বলি, আপনি কি কুঁড়িটা দিয়ে ফুল বলেন? একটা কুঁড়ি দিয়ে কি আপনি ফুল বলেন? ওই জীবত্ব যখন নাশ হলো, জীব যখন আর জীব রইল না, শিব হয়ে গেল, জড়ত্ব যখন মায়ের খড়গ দিয়ে বিনাশ হয়ে গেল, তখন সে পরম চৈতন্য হয়ে উঠল, মানে সুপার কনসিয়াসনেস, একটা এক্সল্টেড অবস্থা একটা মানুষের জীবনের। একটা মানুষ সে শূন্য অবস্থায় পৌঁছেছে, তার কাছে সবই শূন্য, তার কাছে কোনো লোভ নেই, কোনো বাসনা নেই, কিছুই আর নেই, সে শুধু পরম আনন্দ আনন্দ আনন্দ, সে যেদিকেই তাকায় আনন্দ, পরম আনন্দময়ী, যেখানে সবার মধ্যে সেই মাকেই সে দেখছে। আর প্যারানর্মালিটি তো এটার মধ্যেই আছে। আপনি একটা প্রশ্ন করছিলেন। হ্যাঁ, এখানে স্যার আপনাদের যে বললেন আপনি এখানে থাকেন, এখানে আশ্রয় আপনি আছেন, তো আপনি বলছিলেন যে এখানে অনেক কিছু রয়েছে, তো সেটার ব্যাপারে যদি একটু বলেন, যে এই ঘরে বললেন না যে আপনার সাথে অনেকে রয়েছে। দেখুন, অনেকে অনেক কটূক্তি করেছেন, অনেক মন্তব্য করেছেন, প্রত্যেকেরই মন্তব্য করার অধিকার আছে। আপনারা তো দেখেছেন যে কোনো কিছুই আর বাদ নেই, মানে এমন কোনো গালাগালি দেওয়া হচ্ছে না যেটা মানে কোনো গালাগালি বাদ নেই আর কি। তো আমি সমস্ত গালাগালিকে গলাগলি বলে গ্রহণ করলাম। আপনারা অনেকেই অনেক কিছু মন্তব্য করেছেন, শুধু একটি অনুরোধ আপনাদেরকে করব, এটা আমার অনুরোধ, যে কোনো সময় আপনারা শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সডাউনে একটু আসবেন, কষ্ট করে 5টা মিনিট বসবেন, যা বোঝার বুঝে যাবেন। আমাকে কিছু বলে দিতে হবে না, আপনারা বলবেন, আমি শুনবো। আমি কিছু জাদু দেখাতে পারি না, জানিও না। কে আছেন, কারা আছেন আর কারা নেই, ওখানেই বুঝতে পারবেন। যে কেউ আসতে পারে, এইটুকুই বলবো। কিন্তু যারা আছেন তারা কেন আছেন? দেখুন, মা যেখানে বিরাজ করেন, মায়ের সঙ্গে তো তার সঙ্গী সাথীরাও থাকেন, তার পার্ষদগণ থাকেন। তো পার্ষদেরা কিন্তু শক্তিশালী। ওই যে বললাম, এক ছবলেই ছবি। আমি বলি না, যা হয় তাই বলি। অনেকে ভাবেন আমি বোধহয় নিজের মন থেকে বলি। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। কারে দাও মা ব্রহ্মপদ, কারে কদ অধোগামী। স্যার, কিছু প্রশ্ন আছে যেগুলো র্যাপিড ফায়ার, তো সেগুলো একটু জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই। আমিষ না নিরামিষ? আমি ভীষণভাবে আমিষ। কৃষ্ণ না কালী? দুজনেই। সাদা না কালো? দুটোই, তবে কালোর দিকে একটু ফ্যাসিনেশন বেশি আছে। মাছ না মাংস? মাছ মাংস দুটোই। আমাদের ইয়ং জেনারেশনকে কি বলতে চান? বেশি করে মাছ মাংস খেতে বলবো, ভালো করে ইমিউনিটি বিল্ড আপ করতে বলবো। যার মধ্যে শক্তি আছে তাকে সবাই ভয় পায়। বীরাচারী, শাক্তাচারী, শৈবাচারী ভালো করে মাছ মাংস খেলে একটু প্রোটিন বাড়বে, লড়াই করতে পারবে। আমাদের নিরামিষ খেয়ে কৃচ্ছ সাধন করার দিন এখন নেই। যার কাছে AK-47 আছে, পিস্তল আছে, পাইপ গান আছে, বোমা আছে, বন্দুক আছে, লড়াই করতে পারবে। দয়া করে আবার ভাববেন না আমি এইসব বোমা বন্দুকের লড়াইয়ের কথা বলছি। এটা আপনার মগজের অস্ত্র। যার কাছে বুদ্ধি আছে, প্রকৃত অর্থে বুদ্ধি, ভালো বুদ্ধি, কিছু কনস্ট্রাকটিভ তৈরি করব। আমার কাছে ক্ষমতা আছে, একটা অন্ধ মানুষকে আমি রাস্তা পার করে দেব। এটা একটা অস্ত্র, ভালোবাসার অস্ত্র।
ভালোবাসা এমন একটা ওষুধ যেটা দিয়ে সারা পৃথিবীর সব রোগ ভালো হয়ে যায়। আমরা ডাক্তারবাবুদের কাছে যখন যাই তখন কি দেখি? ডাক্তারবাবুর মুখটা দেখি, ওই মুখটা দেখলেই কেমন আছেন, এই তো আপনি ভালো আছেন, ওই যে একবার বললো ভালো আছে, ব্যাস ওটাতেই 50% রোগ আমাদের ভালো হয়ে গেল। তো যতক্ষণ না ওই বলছিলাম না জীবত্ব নাশ হয়েছে, তখন শিবত্বের সূচনা। তাকে সেই জীবকে শিব জ্ঞানে পুজো করা যায়। কিন্তু যে জীব রয়ে গেছে, আমাদের ওই জৈবিক ক্ষুধাই রয়ে গেছে, ওই কামড়াকামড়ি মারামারি ওই করছে, আমারটা কবে হবে। ওটা হয়েও তো রাখতে পারবে না, মানুষ এটা বোঝে না। তো পরের প্রশ্ন, জীবনের কোনো স্মরণীয় অভিজ্ঞতা? ওরে বাপরে বাপ, খুব ডেঞ্জারাস ব্যাপার। আচ্ছা, এটা আমি পরে বলছি। মা বলতে আপনি কি বোঝেন? মা বলতে সমস্ত মাকে বুঝি, বিশ্ব মাতাকে বুঝি, ধরিত্রী মাতাকে বুঝি। মা বলতে বিশেষ একজনকে বুঝি না। এই সমাজে যত মায়েরা আছেন, প্রতি মাতেই মা। মায়ের বিভিন্ন প্রকার প্রকাশ, আদ্যাশক্তি মহামায়া তার সমস্ত প্রকাশ, সমস্ত কিছুতে সেই ব্রহ্মের প্রকাশ। আমি সেই এক ব্রহ্মকেই পাহাড়ের মধ্যে দেখছি, কখনো নদীর মধ্যে দেখছি, কখনো তিনি সাকার, কখনো তিনি শূন্যাকার, নিরাকার। তো বিভিন্নভাবেই তাকে উপলব্ধি করছি। তিনি আছেন, তাই তো এই জীব জগৎ রয়েছে। মা আছেন, তাই তো সন্তানেরা রয়েছেন। আপনারা সবাই রয়েছেন, সবাই তার সন্তান। এই যে একটি গান আছে না, মায়া আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, আর মানিয়েছেন আমার ভার, মায়া আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার জীবনের সঙ্গে এই গানটা মিলে গেছে। আচ্ছা, আপনি এত মানুষ ভালোবাসেন কেন? মানুষ শব্দের প্রথম অক্ষরই তো মা, তাই মানুষকে না ভালোবাসলে মাকে পাওয়ার কঠিন, প্রায় অসম্ভব। মানুষ শব্দের প্রথম অক্ষরটাই যে মা, মাকে যদি পেতে হয় তাহলে মানুষকে ভালোবাসতেই হবে। মানুষকে ডিঙিয়ে গিয়ে, মানুষকে অ্যাভয়েড করে কোনো কানাগলিতে ঢুকে পড়া যেতে পারে, কোনো শর্টকাট অবলম্বন করা যেতে পারে। তো চালাকির দ্বারা তো মহৎ কার্য কোনোদিন কারোর ক্ষেত্রে কি হয়েছে? হয়নি তো, হয়নি, হয় না, সম্ভব নয়। যারা মানুষকে অ্যাভয়েড করে, সরিয়ে দিয়ে, তাচ্ছিল্য করে, এই আমি বলি গণদেবতা, আপনারা গণদেবতা, আপনাদের শত সহস্র কোটি প্রণাম জানাই। কারণ মাকে যদি ভালোবাসতে হয়, মায়ের অংশ আপনাদের মধ্যেও তো আছে। ওম পিতৃদেবায় ভব, ওম মাতৃদেবায় ভব, সবার মধ্যেই সেই ভাব বিচরণ করছে। কোন পথ শ্রেষ্ঠ, ভক্তি, জ্ঞান, তন্ত্র না যোগ, কোনটা? সব কটা পথই শ্রেষ্ঠ, যার জন্যে যেটা। তবে আমি নিজে একটু ভক্ত হওয়ার চেষ্টা করি, কতটা পারি জানি না। ভক্তিতে শক্তি, শক্তিতে মুক্তি। নৃসিংহদেব তার ভক্তকে রক্ষা করার জন্য ঠিক এলেন। হিরণ্যকশিপু, সে তো বিষ্ণুর চেয়ে বড়, সে তো কেটে ফেলতে চাইছিল। ভক্ত প্রহ্লাদ বললেন, না পিতা না, এটা করবেন না। নৃসিংহদেবের যে নখ, ধারালো নখ, সেই নখ দিয়ে তিনি ছিঁড়ে দিলেন। ব্রহ্মার বর থাকা সত্ত্বেও তো তিনি সেই চৌকাঠে করলেন, না সকালে না সন্ধ্যায়, ঠিক গধূলি লগ্নে। ব্রহ্মাজির দেওয়া সমস্ত কথা তিনি পালন করেছেন। থামে লাথি মেরেছিলেন, এটা ভুললে চলবে না। এখনো কেউ কেউ আছে মন্দিরে লাথি মারে, এমন লোক আছে। এমন কিছু কিছু লোক আছে যারা কুকুরের গায়ে লাইটার জ্বালিয়ে দেয়, সিগারেটের ছেঁকা দেয়। এমন কেউ কেউ আছে যারা অ্যাসিড ছুঁড়ে মারে। ব্রহ্ম তো তার মধ্যেও বিদ্যমান। তার মানে ব্রহ্ম হত্যার দায় রইল। যারা গোহত্যা করেন তারাও ব্রহ্ম হত্যার দায় মাথায় নিয়ে এগোচ্ছেন। সাবধান, হুঁশিয়ার, ভয়ঙ্কর। এর শোধ একদিন নেবেই প্রকৃতি। কোনো ব্যক্তি মানুষ নেবে না, প্রকৃতি নেবে। একটা ছোট্ট জীবাণু, দেখাই যায় না, কোথা থেকে কি এলো, নোভেল করোনা ভাইরাস, সারা পৃথিবীটাকে ওলট পালট করে দিয়ে চলে গেল। সাদা চোখে, খালি চোখে আপনি করোনা দেখতে পেয়েছেন? কে দেখতে পেয়েছেন আমাকে জানাবেন তো কমেন্ট করে। তো ওই নখগুলো হিরণ্যকশিপুর জন্য। আর এই যে হাতের তালুটা, নরমটা, এই নরমটা তার ভক্তের জন্য, ভক্ত প্রহ্লাদের জন্য। তো এটাই পার্থক্য। তো কখনো মনে হয় না যে আপনি অসম্পূর্ণ মানুষ, ব্যর্থ মানুষ,
আফসোস হয় এসব নিয়ে? দেখুন, সাফল্যের সংজ্ঞা এক একজন মানুষের কাছে এক এক রকম। সাফল্যকে এক এক রকমভাবে মানুষ বিশ্লেষণ করেছেন, বিচার করেছেন। আমার মনে হয় যে কাজটাতে আনন্দ পাচ্ছে সেটাই তার জন্য সাফল্য, সেটাই তার কর্ম। একজন বেশ্যালয়ে যে গিয়ে আনন্দ পাচ্ছেন, তার চৈতন্যময় সত্তা তাকে ওই অবধি নিয়ে গেছে। কেউ মদ্যপান করে আনন্দ পাচ্ছে, ওটাই তার জন্য আইডিয়াল, তার মধ্যেই তাকে ঈশ্বরের সন্ধান করা উচিত। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। কেউ জুয়া খেলতে ভালোবাসছেন, ওটাই তার জন্য কর্ম, ওটাই নির্দিষ্ট আছে, ওটাই তার কাজ। কেউ গুন্ডামি করছে, কেউ মস্তানি করছে, কেউ খুন ধর্ষণ রাহাজানি করছে, কেউ পকেটমারি করছে। দয়া করে পকেটমারি যারা করে তাদেরকে খারাপ করবেন। চুরি বিদ্যা মহাবিদ্যা, এটা মহাবিদ্যা, দশ মহাবিদ্যা। হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। চোরেরও গুরু হয়, শিষ্য ঠিক গুরুকে বেছে নেবে না, গুরু ঠিক শিষ্যের পেছন পেছন দৌড়বেন, ওই ছেলেটা ভালো, ওকে শিষ্য করলে ভালো হয়। টাকা পয়সার জন্য নয়, তার মেধা, তার ভক্তি, তার শ্রদ্ধার জন্য। আবার শিষ্যও ঠিক গুরুকে খুঁজে নেবে, না ওই লোকটাই একমাত্র আমাকে উদ্ধার করতে পারে, ওই লোকটা 1 কোটি লোকের মধ্যে আলাদা, ওই লোকটার টাকার আগ্রহ নেই, ওই লোকটা কমার্শিয়াল নয়, ওই লোকটা যা বলে তাই করে, ওই লোকটা লড়াই করার সাহস রাখে, ওই লোকটা সত্যি কথা সকলের সামনে তুলে ধরার সাহস রাখে, তাই ওই লোকটার হাত শক্ত করা উচিত। এটা যার মনে হবে সেই যোগ্য শিষ্য। ওই লোকটাকে দুর্বল করে দেওয়া মানে সত্যের অপলাপ করা, ধর্মের বিরুদ্ধে যাওয়া। অধর্ম মানে কি? ধর্ম কি? ধাতু থেকে এসেছে। ধর্ম তাই যে আমাদের ধারণ করে রাখে, এই মাটি আমাদের ধারণ করে রেখেছে, আমরা পড়ে যাচ্ছি না। ধর্ম নেই, যেখানে অন্যায় হচ্ছে, বঞ্চনা হচ্ছে। একটা ছেলেকে, এই যে আমি নিজে খুব একটা পছন্দ করি না যারা খুব অর্থবান মানুষ, অনেক টাকা আছে, অর্থই অনর্থের মূল। টাকাটা পেয়েছেন কোথা থেকে? না আমার বাবা খুব বড় লোক ছিলেন, আমরা জমিদার ফ্যামিলির ছেলে। জমিদার হলো কি করে? How did you get this opportunity to be a zamindar? Can you please explain me? পারবেন না। ওই ছোট ছোট ভাগ চাষি, বর্গাদার, ছোট ছোট ওই ল্যান্ডলেস লেবার, তারা এক থালা বেশি ভাত খেতে পারতো, তাদেরকে আপনি একদিন দেননি, তাদের একদিন টাকা মেরেছেন। যে খেটে রোজগার করার চেষ্টা করছে, সেই লোকটা যা বেতন পেত তাকে সেই পয়সাটা দেননি, মেরে দিয়েছেন সেই টাকাটা। ইউ আর আ ক্রিমিনাল and you should be prosecuted. এটাই ন্যায়, এটাই ধর্ম। তার জন্য তাকে ঘৃণা করতে হবে না, তার জন্য কোনো বিদ্বেষ পোষণ করতে হবে না, কিন্তু ন্যায়ের কথাটা বলতে হবে যে এটা অন্যায়, এটা অন্যায় হয়েছে, এটা অপরাধ হয়েছে। সেইখান থেকে বড়লোকির জন্ম। দেখবেন যারা যত ধনবান মানুষ কেউই সুখী নন, খুব একটা অর্থবান মানুষেরা খুব একটা সুখী হন না, আর সুখী মানুষের কোনোদিন সাধনা হয় না। তো সাফল্য এটাকে বলে। যারা সুইসাইড করতে চায় তাদের কি বলবেন? করবেন না, দয়া করে করবেন না। তার আগে আমাকে একটা ফোন করবেন, তারপর আপনার স্বাধীনতা রইল, যা খুশি করবেন। আমি আমার মতটা আপনার উপর চাপিয়ে দিতে চাই না, আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। আমি কোনো জ্ঞানদানন্দন নই, কোনো জ্ঞানদানন্দ নই দুহাত তুলে বলবো আমি যেটা বলছি সেটাই সত্যি, তুমি বাবা সেটাই পালন করো। না, আমি বলবো না, আমি কাউকে বলি না। আমি বললাম যে দুটো রাস্তা গেছে, একটা জীবনের দিকে গেছে, একটা মৃত্যুর দিকে গেছে। আপনি কোন পথ নির্বাচন করবেন এটা আপনার ডিসক্রিপশন, আপনার চয়েস। আপনি নেশার দিকে যাবেন নাকি রাবড়ির নেশার দিকে যাবেন? শ্রেষ্ঠ নেশা বলা হয়েছে রাবড়ির নেশা, নিশ্চিত রাম চক্রবর্তীর কথা। যদি নেশা করতেই হয় তাহলে রাবড়ির নেশা হোক। আমি বলি আধ্যাত্মিকতা রাবড়ির চেয়ে অনেক হাজার গুণ বেশি। একে ইংরেজিতে বলা হয়েছে ডিভাইন ইনটক্সিফিকেশন। যে একবার ইনটক্সিকেটেড হয়ে যায়, যার রন্ধ্রে রন্ধ্রে, এই ব্রহ্মরন্ধ্র জুড়ে, এখানে ব্রহ্মরন্ধ্র আছে, যিনি সহস্রারে পৌঁছেছেন এই আমাদের ইরা পিঙ্গলা সুষুম্না দিয়ে, কুলকুণ্ডলিনী শক্তি যার মূলাধার থেকে সহস্রারে পৌঁছে গেছে, তিনি তো স্বয়ং শিব।
তিনি তো স্বয়ং ভগবান। ভগবানের আবার ছেলে মেয়ে কি? বুড়ো ভগবান কম বয়সী ভগবান হয় নাকি? আত্মার আবার ছেলে মেয়ে বুড়ো ছোট বাচ্চা হয়? তিনি তো ব্রহ্ম, তো নিরাকার নির্বিকার। কখনো আবার তিনি আকার। আপনি যদি মনে করেন ঈশ্বর কোন রূপের মধ্যে আছেন, তাহলে অবশ্যই তিনি আছেন। আধ্যাত্মিকতা জলের মতন সোজা, এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। আধ্যাত্মিকতা করার জন্য নিরামিষ খাওয়ার প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা করার জন্যে সে বিয়ে করতে পারবে না, সেক্স করতে পারবে না, তাকে ভীষণ কঠোর সংযমী হতে হবে। কে বলেছে? কোথায় লেখা আছে? আপনি আমার দেখান তো সনাতন ধর্মে। ব্রহ্মণ্যবাদের একটা প্রভাব পড়েছে, নিরামিষ খাওয়াটাই ভালো। কে বলল? নিরামিষ কোনটা? আমি তো সেই ডেফিনেশনটাই জানি না। কোন বস্তুটা নিরামিষ? আমার একটা জিনিসের নাম বলুন তো, এই জিনিসটা বিশুদ্ধ নিরামিষ। গাছের ফল যখন ছিঁড়ে নিচ্ছেন, লাগছে না গাছে? আলুটা কিভাবে হচ্ছে, গাজরটা কিভাবে হচ্ছে, মূলোটা কিভাবে হচ্ছে? তো পুরো গাছটাই তো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছেন। তখন আপনার কই দরদ উতলে পড়ছে না তো? তখন কান্না আসছে না তো? জীব হত্যা হচ্ছে। রবিবার বড় মাটনের পিসটা ভালো লাগে। বলি দিলে বলির মাহাত্ম্যটাই তো অনেকে জানেন না। যিনি বীরভাবে আছেন তিনি সবজি বলি দেবেন, চাল কুমড়ো আখ এসব বলি দেবেন। যিনি পশুভাবে আছেন তিনি ওই ছাগল বলি দেবেন, মোষ বলি দেবেন। আগেকার দিনে নর বলি হতো, ওটা শ্রেষ্ঠ বলি। বলি প্রিয়ার উদ্দেশ্যে তন্ত্রোক্ত মতে বলি তো দিতেই হবে। এখন সব এসে গেছে পায়রা বলি, মুরগি বলি, একটু ভালো হলে একটু ছাগ বলি দিতে পারে। ছাগ তো কামের প্রতীক, ষড়রিপুর প্রতীক। সেইটা একদম সব রেগে যাচ্ছে। ওটা কে দেবে? যে পশুভাবে আছে, তার পশুত্বের নাশ করার জন্যে। ওই যে শ্রীমৎ ভববাগলার একটা সুন্দর কথা আছে, ওরে বিশ্বমাতার ছেলেগুলি ছাগ মহিষ দিস নে বলি, বলি দে তোর রিপুগুলি, তবেই শ্যামা আসবে ছুটি। শরীরের মধ্যে ওই যে ইন্দ্রিয়গুলো আছে, ওই যে রিপুগুলো আছে, ওইগুলোকে বলে দিন। যিনি ওইগুলিকে বলি দেবেন তিনি কিসে আছেন? তিনি দিব্যভাবে আছেন। আগে পশ্চাচার, পরে দিব্যাচার। আগে পশু হতে হবে। ম্যান ইজ আ রেশনাল অ্যানিম্যাল। আমি কি অমনি বলি স্পিরিচুয়ালিটি ইজ সায়েন্স? আমার বহু আগে থেকে লোক বলে আসছে। কেন? রিসার্চ মানে খুঁজে পাওয়া। একটা জিনিস আগে থেকেই ছিল, আর একটা লোক নতুন করে খুঁজছে আবিষ্কার করবে বলে। এর মধ্যে কোনো মানে রকেট সায়েন্স নেই, খুব সাধারণ কয়েকটা জিনিস আছে। তো ওই যে বলছে আমি আজকে সারাদিন খাবো না, উপবাস করেছি, অনেক মালা টালা পড়েছে, ঝোলা টোলা নিয়েছে, অনেক চুল দাড়ি বা আমার মতন, কোনোটারই দরকার নেই। আপনারা স্রেফ ধরুন, আমি তো দুবার কেউ সন্ন্যাস আমার হয়ে যাওয়ার সময় তো আমি তো এরকম প্যান্ট আর শার্ট পরে ঘুরতাম। পোশাকে তো আধ্যাত্মিকতা নেই। আধ্যাত্মিকতা মনের রংটা যদি গেরুয়া হয়ে গিয়ে থাকে তাহলে সব কিছু হয়ে গেছে। এখন আপনি আমায় যদি প্যান্ট শার্ট পরতে বলেন, আমি পরতে পারি। শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ তিনি তাই করেছিলেন। স্বামীজির গুরু ভাই, আমি যে পরম্পরাভুক্ত, তো তিনি তন্ত্র সাধক ও যোগীও বটে, মহাযোগী। তার নাম কালী বেদান্তি। তো তিনি দেখিয়েছেন চপ ফ্রাই কাটলেট খাওয়া যায়। আমার শক্তি বা আশীর্বাদটা এত ঠুনকো নয়, আমাদের সনাতন ধর্মটা এত ঠুনকো নয় করে হাঁচলে আমার আশীর্বাদ বেরিয়ে যাবে। কোনো কোনো জায়গায় এমন আছে হাঁচলেই বলে ব্লেস ইউ। আমাদের সনাতন ধর্মটা এত ঠুনকো নয়, এত আলগা পাতলা নয়। 5000 বছর আগের থেকে তৈরি করা, সনাতন, শাশ্বত, সুন্দর। এটাই আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। তো এখানে পার্টিকুলার একজন করেনি, প্রকৃতি জাত এইভাবেই আমরা তৈরি হয়েছি। ইটস আ ওয়ে অফ লাইফ। সকলকে নিয়ে, যারা ভারতে আছেন তারা সবাই হিন্দু, বাকিগুলো তো সম্প্রদায়। আমি সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল, আমি কারোর প্রতি বিদ্বেষ নেই। আমি তো যত মত তত পথের লোক, আমি তো সবার উপাসনা করি। আমি এই দেখলাম ভগবান বুদ্ধ, সেই বিগ্রহই বদলে গিয়ে হলো প্রভু যিশু। স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রভু যিশুর সময় যদি আমি জন্মগ্রহণ করতাম, তাহলে আমি আমার বুকের রক্ত দিয়ে প্রভু যিশুর পা ধুইয়ে দিতাম। কি কথা ভাবা যায়? কোথায় গোড়ামি, কোথায় সংস্কার? সনাতনীরা এরকম নয়। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু খুব উদারবাদী মানুষ, আমি বলবো যে যত মত তত পথ। এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না, তার মানে কি হাওড়া ব্রিজ নেই? ট্যাক্সি করে গেলে হাওড়া ব্রিজ দেখা যাবে তাড়াতাড়ি। সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে চপারে করে গেলে,
ওই কোথায় একটা স্টেডিয়াম আছে সেখানে নামবে, বলে এই দেখো হাওড়া ব্রিজ। অনেকে দেখেননি হাওড়া ব্রিজ, বলে কই আমি তো কোনো প্রমাণ পাইনি, আমি তো দেখিনি, তাহলে হাওড়া ব্রিজ নেই। সেটা কি সত্যি? না, হাওড়া ব্রিজ তো আছে। এমন অনেক রেডিও অ্যাক্টিভ ফিল্ড আছে যা কেউ অনুভব করতে পারে না। এমন প্রচুর লোক আছে যারা বলে আমাকে না বড্ড মশা কামড়াচ্ছে। মশা কামড়াচ্ছে কেন? 5 জন বসে আছে, তাদের তো কামড়াচ্ছে না, এই একজনকেই কেন বেশি কামড়াচ্ছে? নিশ্চয়ই কিছু কারণ আছে। অকাল্ট, প্যারাসাইকোলজি, উইকা, ডেমোনোলজি, সেটানিজম নিশ্চয়ই একটা গবেষণার বিষয়। আমার পায়েস খেতে ভালো লাগে না, বড্ড মিষ্টি, তার মানে পায়েস জিনিসটা খারাপ, এটা কেন হবে? পুলিশের মধ্যে সব পুলিশ কি ভালো? দিনের আলোর মতো একটা কথা আছে না, সূর্য আলো দেয় আর পুলিশ কি খায় যেন, যাই না কি খায়, যাই হোক, যারা তারপরে সবাই কি, ডাক্তার সে তার প্রাইভেট চেম্বার করে, সে সবসময় ওই গানটা আছে না, নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না খুব ব্ল্যাকমেলার, রবি রাত্রি ওদের চাটিপাটি করে করো সুযোগের সদ ব্যবহার, সরকারি হাসপাতালের পরিবেশ তোমরাই তো আজ করেছো শেষ, সরকারি হাসপাতালের পরিবেশ তোমরাই তো আজ করেছো শেষ, হাসপাতাল না থাকলে জনগণ রোগীরা তো যাবে সেটা অবশেষ, রোগীরা জবাই হবে উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার ও ডাক্তার। সব ডাক্তার তো এরকম নয়, ডাক্তারবাবুরা আবার রাগ করবেন না আমার উপর, হ্যাঁ সবাই এরকম নয়, সব আইনজীবীরা কি এরকম, সব সন্ন্যাসী কি চোর ডাকাত, সবারই কি মাল্টি স্টোরিড বিল্ডিং আছে, সবাই কি মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলে ফেলেছে? না, এরকম নয়। পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে। আমি আমার হয়ে প্রোপাগান্ডা করছি না, আমি বলছি আপনারা চিনবেন, জানবেন, বুঝবেন, আগে এগোবেন তবে তো বুঝবেন। আমি আমার কথা গুলি মারুন, আমার কথা বাদ দিন। 4 ডিগ্রি মাইনাস, 5 ডিগ্রি মাইনাস, 10 ডিগ্রি মাইনাস, চুপ করে বসে আছে। আপনি তাকে কি দক্ষিণা দেবেন? কত টাকা দিতে পারবেন তাকে? আপনার কাছে অত টাকা আছে? পারবেন না। ওই বসে আছে চুপ করে, তো দেখা গেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এমন বহু মানুষই আছে। আগে পুরো বিষয়টা জানতে হবে, তারপর বলতে হবে। না জেনে বলাটা ঠিক না, সবাই খারাপ বা সবই খারাপ হচ্ছে এখন না। আচ্ছা, এবার তবে ঘটনাটা চলে কি বলিস তুই? আচ্ছা, আপনার জীবনে সব থেকে মানে আপনার কাছে সব থেকে মানে স্মরণীয় ঘটনা, মানে বলতে চাইছি যে সব থেকে ভয়ের বা ভৌতিক এরকম কোনো ঘটনা বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনি আপনার জীবনে দেখেছেন এবং সেটা আপনার সারা জীবন মনে থাকবে, এরকম কোনো যদি ঘটনা বলতে চান? দেখুন, সত্যি কথা বলতে কি, আমার জীবনে নর্ম্যালসি কতটুকু আছে, নর্ম্যাল লাইফ কোট আনকোট, আমি আজ অভ্যস্ত হয়ে গেছি প্যারানর্মালিটির সাথে। আমারও একদিন ইচ্ছে ছিল সবাই যেমনভাবে থাকে। আমি সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলাম, আবৃত্তি শিল্পী হতে চেয়েছিলাম, অডিশন দিয়েছিলাম, সিলেক্টেড হয়েছিলাম সিনেমার জন্যে। আমি নাম করছি না, একজন প্রখ্যাত অভিনেত্রী, তিনি তার প্রথম প্রোডাকশনে আমাকে বেছে নেন। শুধু মুখস্থ করতে হবে বলে আমি পালিয়েছি। আসল ঘটনাটা সেটা না। আমার ছোটবেলায় তো আর অতটা জানা যায় না, যত বয়স বেড়েছে বুঝতে পেরেছি কে আমাকে নিয়ন্ত্রণ করছেন। সাধারণ জীবনে যত একটু সিরিয়াস হয়েছি বুঝতে পেরেছি যে আমার জীবন অন্য কিছুর জন্য নির্দিষ্ট। বুঝতে পারিনি। এখন অনেকে বলবেন যে আপনার কি ইনক্লিনেশন ছিল না? ছিল তো, সকলেরই তো থাকে, আপনারও আছে, যারা শুনছেন তাদের অনেকেরই আছে। ওটা নিয়ে সিরিয়াসলি গ্রুম করার মতন পরিসর পাইনি, সুযোগ পাইনি। একটা ছেলে বড় হলে গ্র্যাজুয়েশন করলে কি হয়, তুই চাকরি পাবি কবে? বাহ, চাকরি তো ভালোই করছিস, ভালোই তো কামাচ্ছিস, রোজগার তো হচ্ছে, বিয়ে করবি কবে? বিয়ে হলো 2 বছর, কিরে বাচ্চা হলো না তোর? আরে তার বাচ্চা হয়েছে কি হয়নি, ওরে বাবা কি খারাপ লাগছে, খুব খালি খালি লাগছে। এই আমাদের বাঙালির এই একটা মানে বাঙালি সমাজে এই ব্যাপারটা আছে। তো যে মানুষটা একটু ডিফারেন্ট তাকে খুব একটা পছন্দ নয়। দেখুন বলবে, দেখুন বলে থাকে বাঙালি বাড়িতে, তোমার ছেলে কি করে? আমার ছেলে না ডাক্তার, জানো, এই তো ও তো স্টেটসে গেল এই বছর, ওইটা বড় মুখ করে বলছে। সঙ্গে সঙ্গে আরেকজন মানুষ, হয়তো 2 বোন, কি
দুই ভাই, বলে এই তো স্টেটসে কদিন আগে ফোন করেছিল, মানে আমেরিকাতে আছে, এই এটা প্রতিষ্ঠা করতে চায়। তো এই দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত এই ছেলেটি হয়তো একটা গ্রুপ থিয়েটার করে, একটা নাটক করে, দেখবেন কি বলি আমরা, দেখবেন এই নাটক ফাটক করে, গান টান, সিনেমা টিনেমা, সমাজ শিখিয়ে দিচ্ছে অপমান করতে। কেন না, ওই নির্দিষ্ট অর্থটা রোজগার করে না, ওর একটা বাঁধা মাইনে আছে, ওর একটা প্রতিষ্ঠা আছে, এই টাকার আস্ফালন, টাকার অহংকার। আমরা সবাই কি করতে চাই, ক্ষমতাওয়ালা লোকের কাছে তার ধারে পাশে থাকতে চাই, তার একটা সূর্যের কাছে সবাই যেতে চায়। কেন দেখুন না, ওই সৌরমণ্ডলে দেখবেন বুদ্ধিমান গ্রহ বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে। কেন? ওই জিনিসটা পাবো, ওই গ্ল্যামারটা পাবো, ওই আলোটা পাবো। ক্ষমতাবান লোকের কাছে, যে যখন ক্ষমতায় থাকে তার ছত্রছায়া প্রচুর লোক চেলা চামুন্ডা ঘুরে বেড়ায়। কেন? এ যদি 100 পায়, আমি 1 পাবো। যার কাছে শক্তি আছে তার কাছে লোক আছে, যার কাছে শক্তি নেই তার কাছে লোক নেই। ভারত শক্তি পূজনে একটা সময় সারা পৃথিবীকে লিড করেছে। কিছুদিন যাবত, কিছু বছর যাবত এই মাথার মধ্যে পো 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 পো, তুমি নিরামিষ খাও, তুমি এই করতে পারবে না, তুমি এটা ছুতে পারবে না, তুমি ওটা করতে পারবে না, এটা নিচু জাত, ওটা উঁচু জাত, এটা করার দরকার নেই, এখানে মেয়েরা করে না, এটা ছেলেরা করে না, এটা এই, এটা ওই, এ সোজা ও বেঁকা, এটা এরকম ওটা ওরকম, এই বলে বলে 3-4টে জেনারেশনকে পচিয়ে দিয়েছে। আর কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এসেছে ব্যবসা করছে, সেই ব্যবসা তারা করতেই পারে। কেউ ভগবান নিয়ে ব্যবসা করে, কেউ ভূত নিয়ে ব্যবসা করে, সে যার ব্যবসা সেটা ঠিকঠাক চালিয়ে নিয়ে যাবে। তবে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে চাইবো, আপনাদের হয়ে আমি প্রশ্নটা করে দিচ্ছি, দয়া করে কেউ রাগ করবেন না। সে কর্তারে দিবে ঠেলে, বা সে কর্তারে দিবে ফেলে, ঠেলে এবং ফেলে আমি অ্যাড করে দিলাম। সে কর্তারে দিবে ফেলে, কালাকালের কর্তা এলে। ওই যে বসে আছেন কালাকালের কর্তা, কাল কপাল মহাকাল, ওই যে বসে আছেন, উনি সব দেখছেন, কিছু বলছেন। ईश्वर धेर है, अंधेर नहीं। समझदारों के लिए इशारा ही काफी है। আমি আর কিছু বলবো না, আপনারা বুঝে নিন। উনি সব দেখছেন, একটা অন্ধ লোক আপনার ভরসায়, আপনার ভিক্ষার ভরসায় যায়নি, রাস্তায় বেরোয়নি বাড়ি থেকে। কেন ভাবছেন নিজেকে এত সৌভাগ্যবান? আপনি 500 টাকা দিয়েছেন বলে ওই অন্ধ ভিক্ষুকটার 2 মাস চলে যাবে, কেন ভাবছেন নিজেকে? কেন এত প্রিভিলেজড মনে করছেন? কিসের এত অহংকার আপনার? আপনি জেনে রাখুন, ভিক্ষে না দিলেও ওই ভিক্ষুক, অন্ধ ভিখিরিটা রাস্তায় বেরিয়েছে নিজের ওপর জোর রেখে। নিজের মনের জোরটা হারাবেন না। বিশেষভাবে সক্ষম মানে প্রতিবন্ধী, কোট আনকোট, দিব্যাং যাকে এখন হিন্দিতে বলে, একটা কারুর পা নেই, কারোর একটা হাত নেই, কারোর একটা চোখ নেই, ওর অনেক কিছু আছে যা আপনার নেই। আপনি ওই 100 টাকা ভিক্ষে দিয়েছেন বলে ও চলবে না, ও আপনার ভরসায় বেরোয়নি, ও নিজের ভরসায় বেরিয়েছে, ঈশ্বরকে বিশ্বাস করে বেরিয়েছে, ঈশ্বরকে ভরসা করে বেরিয়েছে। যে নিজেকে বিশ্বাস করে সে আস্তিক, তারা সবাই আস্তিক। আর যে নিজেকে বিশ্বাস করে না, বলে আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো আত্মা নেই, সে পরমাত্মার অংশ নয়, সে শুধুই একটা দেহ। সবাই আস্তিক, এখানে কোনো নাস্তিকের জায়গায় নেই। আপনি অস্বীকার করতে পারেন আপনার সোল আছে? কি এমন বিশেষ জিনিস যেটা চলে যায়, যেটা চলে গেলে মানুষটা আর কথা বলে না? ডাক্তারবাবুরা তো বলে দেন কার্ডিয়াক ফেলিওর, কার্ডিয়াক অ্যারেস্ট, মাল্টি অর্গান ফেলিওর। এমন অনেক মৃত্যুর ঘটনা আছে যে মৃত্যুর কোনো কারণই জানা যায় না। আমার একজন সন্তান আছেন, সে সারাদিনই বলে আমার পেটে ব্যথা। এখন তার পেটের ব্যথা অনেক ঠিক হয়ে গেছে, সারাদিনই বলে আমার পেটের মধ্যে কিছু আছে। তো আমি তাকে একটাই কথা বলি, তোমার মনের জোরটা বাড়াও, পেটের মধ্যে কি আছে জানার দরকার নেই। সে যাতে পেটের মধ্যেই মরে যায় সেই ব্যবস্থা করো। কি করলে সেটা হবে? ভালো খাও, ভালো চিন্তা করো, আত্মবিশ্বাসে ভরপুর থাকো, বেশি করে মাছ মাংস খাবেন, তবেই তো ইমিউনিটি বাড়বে, প্রোটিন বাড়বে। যখন ওই অসুখটা এসেছিল সবাই ডাক্তারবাবুরা কি বলছিলেন? হেভি প্রোটিন ডায়েট খান, যারা সুগার রোগী তারাও খান, লড়াই করুন। এই দেহটা দিয়েছেন, দেহটা পেয়েছেন কিসের জন্য? জীবনটা পেয়েছেন কেন? ঈশ্বরকে জানবেন বলে তো।
তো যারাই তাচ্ছিল্য করে গরিব মানুষকে, গরিব মানুষের পক্ষে যারা নয়, গরিব মানুষ দেখলে গায়ের গন্ধ যাদের নাক সিটকোয়, ওই বিশাল প্রাসাদোপম মন্দির, ওই বিশাল বড় অট্টালিকা, ওই বিশাল বড় ক্যাম্পাস, ওই বিশাল বড় তাজমহল যারা প্রতিপালন করেন, যেখানে যেখানে করেন সবাই করেন, কতজন পূজারী আছেন সেইটার সংখ্যা আপনার কাছে আছে। আপনার ওই প্রাসাদোপম মন্দিরের বাইরে কতজন ভিক্ষুক ভিক্ষা করতে বসেন সেই সংখ্যা কি আপনার কাছে আছে? যেদিন ওই ভিক্ষুকদের মধ্যে মহাদেবকে দেখবেন, সেদিন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। আপনি মহাদেবের মাথায় পঞ্চামৃত দেবেন, নিশ্চয়ই দেবেন। ওই মন্দিরের বাইরে একটু দুধ বাঁচিয়ে রাখবেন আপনার প্লাস্টিকে, আপনার ঘটিতে। দেখবেন এক মা বসে আছে, কত মা, আমি এরকম নিজেও বহুবার দেখেছি। মহাদেবকে দুধ দিয়েছেন, খুব ভালো কথা, ওই মায়ের জন্য একটু দুধ বাঁচিয়ে রাখবেন। ওই মা রাস্তায় বসেছেন ভিক্ষা করতে, 3 দিন তার বাচ্চাটা খায়নি, একটু কাপড়টা ঢেকে যা আছে সেই দুধটুকু তার বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করছে। সাহায্য করুন তাকে। আপনার উচিত যে জন্মেছে তাকে সংরক্ষণ করা। অনেকে মন্তব্য করেন তাচ্ছিল্য করে, যারা রাস্তায় জন্মায় ওরা রাস্তাতেই মরে। না, মরে না, আপনার কোনো নৈতিক অধিকার নেই এই কথা বলার। ওরা রাস্তায় জন্মায়, রাস্তায় মরে। আমার নিজে শুনতে হয়েছে, আমার অফিসের লোকজনই বলেছেন একসময়। ওদের জন্য ভেবে কি হবে, বেগিং এটা তো একটা প্রফেশন। তো তাকে যদি আপনার ঘটির দুধ খানিকটা দেন, আমার মনে হয় না মহাদেব বেশি রাগ করবেন। আমার তো মনে হয় মহাদেব অনেক বেশি খুশি হবেন। যত্র জীব তত্র শিব, বদ্ধ জীব মুক্ত শিব। তার মধ্যে তার ব্যথা, তার বেদনা, তার আর্তনাদ যদি আপনার কানে না বাজে, তাহলে আমি বলবো আপনি কালা, আপনি বোবা, আপনার কোনো চেতনা নেই, আপনি জড়। এই জড়ত্ব নাশ করার মানেই তো শিবত্ব। আপনি যদি পরম অর্থাৎ হায়ার সুপ্রিম বিং সেখানে যদি পৌঁছাতে চান, আনন্দই তো তার মাধ্যম। আনন্দ ছাড়া এই জগতে আর কি আছে বলুন তো? কিচ্ছু নেই। সচ্চিদ আনন্দ, ঈশ্বর তো সচ্চিদানন্দ বিগ্রহ, চিদানন্দ রূপম শিবোহম শিবোহম। এছাড়া কি আছে? আমাদের অদ্বৈত বেদান্তের যেটি শান্তি মন্ত্র, সেটি বলছে কি, কাউকে বিদ্বেষ করো না। মা বিদ্বিষাবহৈ, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই তো ঠাকুর সেটাই বলছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। তো সবটাই আমার প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের মধ্যে আমি প্রবেশ করব। আজকে আমি যে কথাগুলো বলবো, সেই কথাগুলো যে বলবো, আমি জানি না আমি কীভাবে বলবো। তার জন্য কোনোভাবে কিন্তু অভিষেক দায়ী নয়, অভিষেকের কোনো দায় নেই। এই সম্পূর্ণ দায়টাই আমার, কারণ এই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি এই প্যারানর্মালিটিকে নিয়ে ডিল করেছি, এফেক্টেড হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। সব কিছুই আমার ঘাড়েই আমি নিলাম। তো যেটা বিশেষভাবে বলার, জীবনে এতটা সময় পেরিয়ে এসে আমার নিজের মাঝে মাঝে মনে হয়, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। আর কত দূর, আর কত দূর বলো মা। সেই ক্লাস 9 থেকে শুরু হয়েছিল। মাঝে মাঝে ক্লান্ত লাগে রাস্তা চলতে চলতে। কখনো মনে হয় যে চারিদিকে এত প্রলোভন, এত কিছু। অনেকেই অনেক রকম প্রস্তাব আমাকে দেন। তো আমার মনে হয় সবচেয়ে দামি জিনিসটা তো মা দিয়েছেন, সেটা নিয়েই মন দিতে চাই। তবে অনেক ভক্ত মানুষ আছেন, আমার তো অনেক সন্তান সন্ততি আছেন, মানে এই রাজ্যের বাইরে বেশি, বিদেশেও আছেন। তো একাধিক দেশে আছেন, 3টি দেশে এখন আছেন ইন্ডিয়ার বাইরে। পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজ্যেই আছেন কেউ না কেউ, কর্মসূত্রে গেছে বা ওখানকার লোকেশনে। তো ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি, তারপরেই উড়িষ্যা এবং অসম। তো তার পাশাপাশি তো অন্যান্য জায়গাতেও অনেকে আছেন। আর সবাই যে আমার সন্তান তারা আমাকে হয়তো ভালোবাসেন, ভালোবাসে, তাদের ভালো লাগা আছে।
নিশ্চয়ই কিছু আছে যেটা ভালো লাগে। তো এই প্যারানর্মালিটি নিয়ে লড়তে লড়তে বলা যেতে পারে আমি যখন একদম দিশাহীন হয়ে যাচ্ছিলাম, মায়ের কৃপাতেই ওই যে বলা আছে না, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমার এই সাধন করা মানে তো খাড়াই পাহাড়ে ওঠা, চারিদিকে প্রলোভন, আমার তাকানো চলবে না, ঠপ করে যদি পড়ে যাই পাহাড় থেকে একদম মরে যাব। তো জন্ম মৃত্যুকে পায়ের ভৃত্য করে, জীবন মৃত্যুকে, এবং তন্ত্র মানে তো জীবন নিয়ে খেলা, রিস্কি গেম, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তো সাংঘাতিক একটা অনুভূতি হতে পারে। তো ঘটনাটা 2010 সালের, 10 কি 11 হবে হয়তো, এরকম একটা ঘটনা 2017তেও হয়েছিল, সেটা আমি আর একদিন না হয় আপনাদের বলবো। তো 2011 হবে, 10 হবে না 11ই হবে। তো আমাদের উল্টোডাঙা তো সকলেরই কম বেশি চেনা জানা জায়গা, উল্টোডাঙার মোড়ে। তো এরা ছোট পরিবার, সুখী পরিবার। সুমিত বলে একটি ছেলে, তার স্ত্রী অনুসুয়া, সুমিত মজুমদার, অনুসুয়া মজুমদার। আমাদের ছোট্ট ছেলের ডাকনাম বিট্টু, ভালো নাম সুপ্রভ। তো এই নিয়ে তাদের সংসার। তো পেশা সূত্রে এদের গাড়ির ব্যবসা আছে, মানে যে কার হায়ার সার্ভিস। তো ব্যবসা করতে গেলে যা হয়, অনেক মানুষকে নিয়ে ডিল করতে হয়, মানুষ সব মাথা গরম হয়ে যায়, রাগারাগি হয়ে যায়। আপনারা জানেন যে ড্রাইভিংয়ের ব্যাপারটা একটুখানি রাস্তায় জীবনের ঝুঁকি থাকে, আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা মাথার কাজ। যারা ড্রাইভিং করেন, ড্রাইভার সাহেবরা, যে দাদারা চালান, যে প্যাসেঞ্জার উঠছেন তার হাতেই কিন্তু জীবনগুলো থাকে। এটা ইটস আ ভেরি রিস্কি থিং। তো যেহেতু উনি গাড়িগুলো কিনেছেন এবং ভাড়া খাটান, কার হায়ার সার্ভিস আছে, সুমিত্র এই ব্যবসাটা করে। তো একজন ড্রাইভার এরকম একটু ড্রিঙ্ক করে, বড় ক্লান্তি পরিশ্রম, তো এটা থেকে একটু লাঘব হওয়ার জন্য লোকে একটু ড্রিঙ্ক করে, একটু রিল্যাক্স থাকার জন্য, মেন্টালি একটু ফ্রি থাকবে, এটাই ভাবে। তো এটা একটা ইউটোপিয়ান থট। আসলে আরও রিয়ালিটিকে ফেস করতে হয়, লিভারটা নষ্ট হয়ে যায়, লাভের কাজ কিছুই হয় না, ওই ক্ষণিক এনজয়মেন্ট, একটু আনন্দের জন্য লোক এটা করে। তো সেই ড্রাইভার ছেলেটি, রবি তার নাম, বিহারের মানুষ, কম বয়সী ছেলে, 22-23 এরকম হবে, বড় সড়ো চেহারা, শক্ত সমর্থ। তো সে ওই ড্রাইভিংটা শিখেছে, বেশ ফাস্ট মানি হয় ওতে। তো কে করায়ত্ত করেছে এবং সে ওই সৌমিত্রর কাছে কাজ করে। তো এরকম একটু ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, তো সেই জন্যে তাকে 2-4 দিন সাসপেন্ড করেছে, কাজে না বলেছে। তো ডেলি ওয়েজের ভিত্তিতে থাকে, তো যত ঘন্টা করলো তত ঘন্টার টাকাটা। সারাদিনে এত, এক একজনের এক এক রকম থাকে। তো বলছে তোমাকে গাড়ি চালাতে হবে না, এ নিয়ে তো বচসা হয়েছে। আচ্ছা, উল্টোডাঙা অঞ্চলেই ওর এই কার সার্ভিসটা অ্যাভেলেবল। তো চেষ্টা করছে যে নতুন ছেলেকে আনার। তো রবি খুব রেগে টেগে গেছে, বলছে এই সামান্য করার মাইনে পাই, এই টাকাতে একটু রিল্যাক্স থাকবো না, এত পরিশ্রম। গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করেছিল, ভেঙে টেঙে গেছিলো আর কি, চোট ক্ষতি পেয়েছে, গাড়িটার ক্ষতি হয়েছে। তো যেহেতু ইন্স্যুরেন্স করা থাকলেও গাড়িটা সারাতে হবে, তো রেগে যাচ্ছে সৌমিত্র। তো ওইটাতে খুব রেগে গেছে, রবিও খুব রেগে গেছে, তর্কাতর্কি হয়েছে। ঠিক আছে, আমি যেভাবে জীবন কাটাতে চাই ওইভাবেই কাটাবো, কারোর কথা শুনবো না, আমার শোনার দরকার নেই। তো প্রচুর ড্রিঙ্ক টিঙ্ক করেছে, এবং ওই পান টান এইসব খেলে গন্ধটা পাওয়া যায় না, ভালো খেয়ে খেয়েটে মানুষ কি চায়, একটু আধো ঘুম আধো জাগরণ, এই জন্যই তো মানুষ মদ্যপান করে। তো সেই অবস্থাতে মোটামুটি কাজে এসছে 3 দিন পর। ঠিক আছে, ওকে ওই গাড়িটা দিয়ে দাও, ঠিক আছে যাও, আজকে কিন্তু আর এইসব করবে না। ঠিক আছে। তো যথারীতি তার বেরিয়ে যাওয়া, এবং প্যাসেঞ্জাররা যেরকম অনলাইন করে সেরকম করেছে। তখন বোধহয় অনলাইনের দিকটা অতটা এখন যেমন আমরা অভ্যস্ত অতটাও ছিল না, ছিল খুব কম মাত্রায়, ছিল কম, খুব সফিস্টিকেটেড সার্ভিস। তো ওই রকম গেছে, আর ওই রকম আরেকটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল শ্যামবাজার মাছমাথার মোড়ে থেকে একটু দূরে আর কি, ওই টালার দিকে যাচ্ছি ওই দিকে।
ওই যে ফ্লাইওভারটা আছে না, ওইখানে। ওখানে অ্যাক্সিডেন্টটা করার সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যান দুজন, এবং রবি ওখানে মারা যায়। আচ্ছা। তো গাড়িটা ড্যামেজ হয়ে যায়, পুলিশ কেস হয়। তো সৌমিত্র এইগুলো নিয়ে খুব নাজেহাল অবস্থার মধ্যে ছিল। তো যে দিনটা বেরিয়েছিল একটু বেড়াতে এই তিনজনকে নিয়ে, হাজব্যান্ড, ওয়াইফ আর বাচ্চাটা, তো দিনটা ছিল কোনো একটি শনিবার, এবং বেরিয়েছে যখন তখন প্রায় এরকম 5টা সাড়ে 5টা বেজে গেছে। একটুখানি হয় না, একটু ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি, চলো অনেকদিন, উইকেন্ড তো। আর সবসময় মোবাইলে ফোন আসে, এই বলছে কোথায় আছিস, কি করছিস, ঘন্টায় ঘন্টায় 2 ঘন্টায় একবার। যাদের গাড়ি থাকে তারা এটি জানেন, ড্রাইভার সাহেবরা জানেন, দাদারা জানেন, ড্রাইভার দাদারা, যে এরকম প্যাসেঞ্জার কত হলো আজকে, একটু তেল কিনতে হবে, টাকা দিন, এরকম বলে বলে দেয়, ট্র্যাক করে। এরকম নয় যে একদম ছেড়ে দেয়। তো সেই ফোনগুলো আসছে। তো সৌমিত্র নিজেই গাড়ি চালাচ্ছে, নিজের গাড়ি আছে। তো চালাতে চালাতে ওই শ্যামবাজারের কাছাকাছি বিধান সরণি চত্বরে ঢুকেছে, এবং বিধান সরণি দিয়ে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে পড়েছে। তো একটা সময় সৌমিত্রর মামার বাড়ি ছিল ওই সব চত্বরে, এখন আর নেই। তো এই গল্প করছে, কথা বলছে, গল্প করতে করতে গাড়ি চালালে যে মুশকিলটা হয়, কনসেন্ট্রেশন প্রচণ্ড লাগে, মাথায় খুব চাপ পড়ে। তো ছোট বাচ্চা ওকে, মানে স্ত্রীকেও বলছে, বাচ্চাটিকেও বলছে, তো খুব অসুবিধে হয়ে যায়। আর সৌমিত্র নিজের একটু মদ্যপানের প্রবণতা ছিল, কিন্তু আজকে সে মদ্যপান করেনি, একেবারেই করেনি, ড্রিঙ্ক একেবারেই করেনি। সৌমিত্র দিব্যি ফিটফাট, একটু মাথায় অনেক প্রেশার আছে। তো এগোচ্ছে, একটা দুটো করে কথা বলছে, এগোচ্ছে, এগোতে এগোতে হঠাৎ সামনে দেখে একজন ভদ্রমহিলা গাড়ি চালাতে চালাতে ওর মানে বনেটের ওপরে চলে এসছে। আচ্ছা। বনেটের ওপর চলে এসেছে, অদ্ভুত তার দেখতে থাকে, মানে মুখের হাফ অংশ আছে, হাফ অংশ নেই। আচ্ছা। এইটা দেখার পর গাড়ির স্টিয়ারিং একদম থেমে গেছে। এটা আমি কি দেখলাম? তো ওর নিজের মনে হচ্ছে যে আমি কি, মানে এটা ঠিক দেখলাম। তারপরে আবার এগোচ্ছে, না ঠিক আছে, এটা একটা, কাউকে কিছু বলেনি কিন্তু বাকি দুজনকে। ছেলেটা তো বাচ্চা, সন্তান তো ছোট। তো আরও এগোচ্ছে সৌমিত্র, এগোতে এগোতে সেটা কালীঘাট চত্বরে আসবে, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে সোজা আসছে। তো কিছু দূর এসছে, ওই বউবাজার বলে যে জায়গাটি আছে, বউবাজারের যে মোড়, মানে সেন্ট্রাল অ্যাভিনিউ যে সেন্ট্রাল আর কি, ওই জায়গাটাতে এসছে। ওই জায়গাটাতে এসে তার পাশে, মানে ড্রাইভারের সিট যেখানে যেখানে গাড়িটা চালাচ্ছে, তার পাশের সিটে দেখছে ওই ভদ্রমহিলা বসে আছে। আচ্ছা, এটা এই ছেলেটা দেখতে পাচ্ছে, সৌমিত্র দেখতে পাচ্ছে, সৌমিত্র দেখতে পাচ্ছে। আচ্ছা। এবং ওই দেখার ফলে ওর ব্রেকটা গেল ফেল হয়ে। দেখছে সৌমিত্র, অনুভব করছে যে আমি ওই দিকে তাকিয়ে আছি, তাহলে গাড়ি চালাচ্ছে কে? সৌমিত্রর হাতে স্টিয়ারিং, কিন্তু সৌমিত্র গাড়ি চালাচ্ছে না, ওর দিকে তাকিয়ে আছে যে বসে আছে পাশে, ওই সেই ভদ্রমহিলা যিনি এতটা অংশ আছে, এতটা অংশ নেই। আচ্ছা, পেছনে যারা দুজন বসেছিল তারা দেখতে পাচ্ছে, তারা কিছুই দেখতে পাচ্ছে। আচ্ছা, এটা শুধু সৌমিত্র দেখতে পাচ্ছে, শুধু সৌমিত্র দেখতে পাচ্ছে। এবং এই যে পাওয়া, এই যে দেখা, এই দেখাটা একমাত্র সেই দেখছে। তো গাড়িটা অটোমেটিক চলছে, চলতে চলতে গাড়ি চলে গেছে ওই রাইটার্সের দিকে, মানে ওই দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে সোজা এগোচ্ছে, লালবাজারের দিকে চলে যাচ্ছে। তো আউট অফ কন্ট্রোল সৌমিত্র ভয় পেয়ে গিয়ে কিছু বুঝতে পারছে না, যেটা সত্যি না রিয়ালিটি। খানিকক্ষণ পরে একটা হুঁশ ফিরে এসছে, দেখছে গাড়ি অটোমেটিক চলছে, এবং সে রীতিমতন স্টিয়ারিংয়ে হাত দিয়ে রেখেছে। তো কিছুতেই বুঝতে পারছে না যে
গাড়ি চালাচ্ছিলাম না আমি এতক্ষণ, তাহলে গাড়িটা চলছে কি করে? আমি কি ভুল দেখলাম, না এটা আমার কল্পনা? কিছুতেই বুঝতে পারছি না। তো তারপর যে জিনিসটা হলো, প্রায় লালবাজারের কাছাকাছি গেছে, প্রায় লালবাজারের যে হেডকোয়ার্টার্স কলকাতা পুলিশের, সেইখান অব্দি গিয়ে তার সামনেই গাড়িটা ব্রেক ফেল করলো, ধাম করে ধাক্কা মারলো ওই আমাদের একটা গাছে। তাৎপর্যপূর্ণভাবে সুমিত্রর কিছু হলো না। সুমিত্রই তো সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কারণ সে ড্রাইভারের সিটে বসে আছে। সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হলো ওই তার সন্তান। আচ্ছা। প্রফিউসলি ব্লিডিং, ভয়ঙ্করভাবে গলগল করে রক্ত বেরোচ্ছে, এবং তার স্ত্রীরও খুব একটা আঘাত লাগলো না তাৎপর্যপূর্ণভাবে। তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পুলিশ কেস করলো যে কীরকমভাবে এতে। আচ্ছা, আমি তো ড্রিঙ্ক করিনি। সত্যিই সে ড্রিঙ্ক করেনি। বলছি ড্রিঙ্ক না করলে, মদ্যপ অবস্থায় গাড়ি না চালালে কি করে আপনি দেখতে পেলেন না? বলছে আমি গাড়ি চালাচ্ছিলাম। আবার বাজে কথা বলছেন। এটা একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছিলেন আপনার। পুলিশ বোঝাচ্ছে তাকে, পুলিশ কর্তারা যে যারা এসছে সঙ্গে সঙ্গে, বলছে যে আমার ওকে হাসপাতালে ভর্তি করার ব্যাপার আমরা করব। আপনি এখন অ্যারেস্টের মধ্যে আছেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি তর্ক করছেন পুলিশের সাথে, ডিউটি অফিসারের সাথে আপনি তর্ক করতে পারেন না এভাবে। আপনি তর্ক করা বন্ধ শুনতে বলছেন, আমি যেটা অন্যায় আমার নামে চাপিয়ে দিয়েছে, আমি ড্রিঙ্ক করিনি, আমি ড্রিঙ্ক করিনি। সত্যিই সে সেদিন ড্রিঙ্ক করেনি, সত্যিই সে ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক সে করেনি। কিন্তু পুলিশের খাতায় সে সেদিন অপরাধী, এবং অপরাধ যেভাবে হয়েছে সে বুঝতেই পারছে না। অপরাধ যে হয়েছে সে তার কোনো সেন্স নেই। এবার তাকে তো কোনো রকমের লক আপ করা হয়েছে সেই দিনের জন্য। বলছে আপনি বেল পাবেন না এক্ষুনি। বলছে কেন, আমার তো এবার ছেড়ে দিন। বলছে ঠিক আছে, আমরা বুঝিয়ে ছেড়ে দেবো। একটু নেতা টেতা মন্ত্রী টন্ত্রী গোছের লোক, চেনা জানা আছে, ব্যবসায়ী লোক, ফোন টোন করেছে। ঠিক আছে ব্যাপারটা আপনারা মিটিয়ে নিন। আমি দেখছি খুব ভালো ছেলে, ভালো ব্যবসায়ী, অনেক সোশ্যাল ওয়ার্ক করে, ও তো পাড়ার ভালো ছেলে বলেই জানি, ও তো ব্যবসা করে, গাড়ির ব্যবসায়ী। এইসব ভাবছেন কেন? ও এরকম করেনি, ও করে না এসব। রাত্রে বাড়িতে ফিরে এসছে, বলছে যা লোকের সামনে যেভাবে ফেস লস আমার হলো, প্রেস্টিজ পাংচার হয়ে গেল। তো ইতিমধ্যে হাসপাতাল থেকে ওর খবর এসছে যে পুলিশে ভর্তি করেছে। কেমন আছে ও, একটু কেমন আছে? বলছে ভালো আছে, প্রচুর রক্ত বেরিয়েছে, তাহলে আপনার বাড়িতে নিয়ে যান। বলি ঠিক আছে, হি ইজ আউট অফ ডেঞ্জার। তো স্ত্রীরও তো মন খারাপ, বসে আছে, সারা রাত ঘুম আসছে না। ওই রকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ এইভাবে বললো, মানে এরকম করলো, কোনো রকমের ছেড়ে দেওয়া, কেঁদে বাঁচি অবস্থা, যা হোক করে আমি বেরোতে পারলাম। এতটা অপমান আমি কোনোদিন হয়নি। মানে ও তো ব্যবসায়ী, একটা ব্যবসায়ী মানে তো আর যাই হোক ড্রিঙ্ক করে, আর গাড়িরই ব্যবসায়ী, তো সব চারিদিকে রটে গেছে, খবর রটে গেছে। খুবই অস্বস্তিকর একটা সিচুয়েশন। তো মানসিকভাবে ভেঙে পড়েছে, তার স্ত্রীর কাছে কান্নায় ভেঙে পড়ছে, বলছে আমার আর ভালো লাগছে না, কীভাবে বাঁচবো, কী নিয়ে বাঁচবো, এতটা সিচুয়েশন ডেভেলপ করে গেছে। বলছে ঠিক আছে, তুমি এখন শান্ত হও, ওর জন্যে আমাদের এখন দায়িত্ব নিতে হবে, এখন এইসব কথা বলার কাজ নয়, এখন তুমি শক্ত হও, যা হয়েছে। তো তার বাবা, কারণ নেতা মন্ত্রী কিছু চেনা জানা ছিল, ওর নিজেরও চেনা জানা ছিল সুমিত্র। এটি সুমিত্ররই এক বন্ধু আমাকে বলে, বললো ঠিক আছে, ওকে চলো এগোই, তারপরে দেখি কি হয়, জীবনের সামনে আর কি আছে, আমাদের ফেস করতে হবে, প্রবলেম হয়েছে ফেস করতে হবে, সেটাকে তো পালিয়ে এলে চলবে না। তার স্ত্রী সেটাই বোঝাচ্ছেন বারবার। তো সুমিত্র এবার রাত্রে যা অল্প সামান্য খেয়ে এবার একটু বিশ্রাম নেবে, শোবে, সারাদিন যা ধকল গেছে। তখন প্রায় ভোর রাত হয়েছে, প্রায় ওই 3:10 হবে। তো যীশুখ্রিস্টকে যে সময় ক্রুসিফাই করা হয়েছিল, ওই টাইমটা ছিল দিন, ওই টাইমটিকে পবিত্র বলে ধরা হয়। এবং রাত 3টে, ওই সময়টা হচ্ছে লুসিফার টাইম, মানে প্রেত শক্তির প্রভাব রাতের দিকে বেশি থাকে, রেডিও অ্যাক্টিভ এনার্জি ফিল্ডটা প্রচণ্ড বেশি থাকে। তো স্বাভাবিকভাবে অত রাত হয়ে গেছে, তো হচ্ছে এবার যা হোক কিছু অল্প খেয়ে একটু ভালো করে
শোবো। সারাদিন যা ধকল গেছে, আই এম স্ট্রেসড আউট, চলো একটা শাওয়ার প্রয়োজন, একটা ভালো চানের প্রয়োজন। তো বাথরুমের দিকে এগোচ্ছে, তো বাথরুমের দিকে এগোতে গিয়ে দেখে সাংঘাতিক দৃশ্য। রবি দাঁড়িয়ে আছে বাথরুমের সামনে। ভাবছে যে আমার আবার কিছু ভুল হচ্ছে, এটা আমার ভুল। তা ঠিক আছে, একটা ভুল দেখেছি আমি, এটা কিছু না, ঢুকে গেছে, চান টান করা হয়েছে, মোটামুটি ফ্রেশ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুল টুল আছড়ে, গায়ে একটু পাউডার টাউডার দিয়ে, গ্রীষ্মকাল ছিল তখন, তো ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে কোনো রকমের বসবে, এবার শোবে, একটু রিল্যাক্সড হবে। কথা বলতে বলতে টাইমটা চলে গেছে, তো বসবে, শোবে। এবার আয়নার মধ্যে দেখছি রবি দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কি বারবার ভুল দেখছি? আমি কি ভুল দেখলাম? তো রবির চেহারাটা আয়নাতে যেভাবে দেখেছে, বাথরুমে যেভাবে দেখেছে, এক নয়। আয়নার রবি আগেকার রবি, আর বাথরুমের রবি রক্তাক্ত, বিধ্বস্ত। ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে তো রবি মারা যায়, হ্যাঁ, এবং রবির এক্স্যাক্ট যে চেহারাটা ছিল মানে অ্যাক্সিডেন্টের পর, সেইটাই দাঁড়িয়ে রয়েছে পুরোপুরি, আইডেন্টিফাই করা যাচ্ছে এটা রবি। তো একবার করে পুরনো রবি, একবার করে নতুন রবি। এক চোখে দেখছে সে পুরনো রবি, আর এক চোখে দেখছে সে নতুন রবি। খানিকক্ষণ দেখার পর মাথাটা পুরো পাগলের মতন অবস্থা, ঝলসে গেছে, ভয় মানে পড়ে গেছে, সহ্য করতে পারেনি। একটা অপরাধ বোধ কাজ করছে যে আমি তো তার চাকরি থেকে তাকে একদিন বহিষ্কার করেছিলাম, তাড়িয়ে দেবো বলেছিলাম, অনেক অপমান করেছিলাম, 3-4 দিন কাজ করতে দিইনি। ওরা তো ওই ডেলি ওয়েজটা নিয়েই বাঁচে, হ্যাঁ, ওই টাকাটাই যদি বন্ধ করে দিই তাহলে তো আর পারবে না। আর দেখুন, একটুখানি যদি পরিশ্রমটা রিল্যাক্স না করা যায়, তাহলে তো সে কিছু কাজকর্ম করতে পারবে না, তাকে তো একটু কিছু রিল্যাক্সেশন দিতে হবে। তো ওইটা করেই তো তার এই কাণ্ডটা হয়েছিল। এত টেডিয়াস জব, এই ড্রাইভিংয়ের ব্যাপারটা খুব টেডিয়াস, মাথায় চাপ পড়ে, দেখবেন কথা বলে যে প্রচণ্ড পরিশ্রম হয়। তো তারা যদি একটু কিছু রিল্যাক্সেশন করা, তো সবাইকেই বারণ করা হয় যে মদ্যপান করে গাড়ি চালাবেন না, কিন্তু কেউই শোনে না। কারণ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর পরের দিন ওটা খাওয়ার পর শুয়ে টুয়ে পড়লো, তারপরে অনেকেরই একটা রেস্ট থেকে যায়। এবং রবির যে পোস্টমর্টেম হয় যে মর্গে কাঁটাপুকুরে, সেখানে তার লিভারে অ্যালকোহল পাওয়াও যায়। এবং সেই সময় সৌমিত্র কিন্তু উপস্থিত ছিল, যেখানে ওই লাশটিকে কাটা হয়েছিল। সেই সময়ের যা অবস্থা ছিল, সৌমিত্র খুব ব্যস্ত হয়ে দৌড়ে যায় আর কি, মানে একটা সিচুয়েশন আউট অফ কন্ট্রোল। কলকাতা পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পারে, আইডেন্টিফাই করে, যাবতীয় কাজ সে নিজের দায়িত্বে নিয়েছে, কারণ এই বিজনেসটার ওনার তো সেই, তার স্বাভাবিকভাবে একটা দায় থাকে। এবং রবির ফ্যামিলি বিহারে থাকে, তাকে যা টাকা পয়সা পাঠাবার সেটাও সে পাঠাবে বলেছে। রবি যে বসতি অঞ্চলে বাস করত, অর্থাৎ চলতি কথায় বস্তি, বস্তি কথাটা এসেছে বসতি থেকে। তো সেখানে এসে গেছে এবং সবাইকে সান্ত্বনা দিয়েছে যে আমি দেবো, তো আমি পালিয়ে যাব না, আমি আছি পুরো মাত্রায় অ্যাজ এ মালিক, আপনারা চিন্তা করবেন না। তারা একটু রাগারাগি করছিল। তো এইসব সিচুয়েশান নিয়ে আর বিধ্বস্ত অবস্থা, গাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে, এত লক্ষ টাকা দাম একটা গাড়ির, একটা গাড়ির তো দাম আছে, তো সমস্ত গাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে গাড়িটা, ও গাড়ি আর সারানো যাবে না, কি করা যায়? তো চলো আইডেন্টিফাই করা যাক। সে গেছে ওই মর্গে ঢুকে তার একটা অসম্ভব ওষুধের মতন গন্ধ, এবং এই যে চামড়া, মানুষের চামড়া পুড়লে ভয়ঙ্কর বাজে একটা গন্ধ বেরোয়, যারা শ্মশানচারী মানুষ তারা জানেন, তীব্র গন্ধ। সে 4 রকম গন্ধ পেয়েছিল, মানুষ পোড়া গন্ধ, ওষুধের গন্ধ এবং আষ্টে গন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই আষ্টে গন্ধটা। তার চেয়েও ভয়ঙ্কর ছিল একটা পচা গন্ধ, বাংলায় বলি না বোটকা গন্ধ, ওই গন্ধটা সে পায়।
তা সত্ত্বেও যেহেতু পুলিশ কর্মীরা রয়েছেন, তারা যান এবং আইডেন্টিফাই করুন, খানিকক্ষণ দেখুন। তো ওই বরফের ঘর, চারিদিক ঠান্ডা। তো আমরা জানি যে শীতলতা জড়ত্বকে ইঙ্গিত করে। মৃত্যু খুব শীতল। দেখবেন যারা মারা গিয়েছে না, সবাই জানেন ব্লাড সার্কুলেশন যার মধ্যে নেই, হার্ট ফাংশন করছে না, সে কিন্তু ভীষণ শীতল, ঠান্ডা। যে ঘরে এই এন্টিটি থাকে সেই এন্টিটি খুব ঠান্ডা হয়ে যায় ঘর, নয় প্রচণ্ড গরম হয়ে যায়, নয় প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ইনফ্রাথার্মোমিটারে এটা ধরা পড়ে, পোল্টারস্ক্রিপ্ট এটাতেও ধরা পড়ে। তো স্পিরিট বক্স এরা কিন্তু কথা বলে, তো সেই রকম। তো ওখানে তো স্পিরিট ভর্তি রয়েছে এবং সবগুলোই অপঘাতে মৃত্যু বা কোনো মার্ডার, তাই জন্যই তো পোস্টমর্টেম করতে পাঠিয়েছে। এবং প্রত্যেকটাই পুলিশ কেস, কোনোটাই এমনি নয়। তো এই যে জিনিসগুলো, এইগুলো সুমিত্রর মাথায় কিছু আর নেই, তখন পুরো ব্ল্যাঙ্ক। সৌমিত্র যে ভুলটি করেছিল তা সবারই হয়। বলে না যে অপরাধী অকুস্থলে বারবার যায়, আর অপরাধী একটা চিহ্ন রেখে যায়, সে যত বড় অপরাধী হোক। বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। সব চোরই ধরা পড়ে একদিন না একদিন, কোনো চোরই ধরা পড়েনি এরকম হয় না, বা হয়। কিন্তু এই ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য নয়, ও তো কিছু করেনি, কিন্তু মানসিক যন্ত্রণা প্রচন্ড মানসিক যন্ত্রণা হচ্ছে যে আমার বলার জন্যই তো এই ঘটনাটা ঘটলো, আমার ওই দুর্ব্যবহার। দেখুন মালিক যারা আছেন, যারা ব্যবসা করেন, আমি অনুরোধ করবো একটু ভালো ব্যবহার করবেন সবার সাথে। ওনারা কিন্তু আপনাদের মুখাপেক্ষী হয়ে থাকেন। আমি অনুরোধ করবো যারা সিকিউরিটি সার্ভিসে আছেন, যে দাদারা, ওনারা নিরাপত্তা দেন বলে কিন্তু আপনারা সবাই সিকিউর। ওনারা দুর্গাপূজায় ঠাকুর দেখতে যান না, ড্রাইভার সাহেবরা দুর্গাপূজায় পরিবার নিয়ে বেড়াতে যান না, তাই জন্য কিন্তু আপনারা সিকিউর, এটা ভুলে যাবেন না। ওদের আনন্দগুলো ওরা স্যাক্রিফাইস করেছে, তাই জন্য ওই সার্ভিসটা দিচ্ছে। আপনারা তো টাকা দিচ্ছেন, টাকা দিয়ে আপনার ওই আনন্দটাকে কিনতে পারবেন না। আপনারা হয়তো অল্টারনেটিভ ডেট অফ করে দেন, এটাও ভাববেন, কিন্তু এটা কিন্তু একটা ভাববার নতুন বিষয়, এটা আমার অনুরোধ। সুমিত্রর যেহেতু অপরাধ বোধটা তীব্র ছিল, রবির মাথায় যেহেতু অপরাধ বোধটা সুমিত্র প্রচন্ড ছিল, রবির মাথায় যেটা ভুল করে ফেলেছে সুমিত্র, সেটা হাত দিয়ে ফেলে। এই প্রেত শক্তিকে যদি একবার আহ্বান করা হয়, সে কিন্তু আর যেতে চায় না। একবার যখন হয়েছে এই ঘটনা, রবি তো তখন তার নিজের মধ্যে আর নেই, সে তো প্রেত তখন, এবং তাকে ওই তীব্র যন্ত্রণায় সে মারা গিয়েছে। না, তার আর কিছু নেই, মাথাটা পুরো থেঁতলে গেছে, ঘিলু বেরিয়ে গেছে, চোখ টোক সব নেই, থেবড়ে গেছে। গাড়িটা পুরো একেবারে যাকে বলে কিচ্ছু নেই, পটাটো চিপসের মতন টুকরো টুকরো হয়ে গেছে, কিচ্ছু আর নেই। বলে না ভাজা ভাজা হয়ে গেছে, তেজপাতার মতন হয়ে গেছে। তো এই যেহেতু সূক্ষ্ম শরীর, সোলের সূক্ষ্মতার জিনিস, ডার্ক আর্টস খুব সূক্ষ্ম, অনুভূতিটা আছে, সোলটা আছে, অতৃপ্তিটা আছে, চাহিদাটা আছে, ক্ষুধাটা আছে, কিন্তু তৃপ্তির আশা আছে, আকাঙ্ক্ষা আছে। তৃপ্তিটা দরকার, পরিতৃপ্তিটা নেই। তো যেই টাচটা হয়েছে, সঙ্গে সঙ্গে রবি হাবি হয়ে গেল সুমিত্রর উপর। কোনো সেন্সেশন হয়নি, সুমিত্রর কোনো বোধাবোধ জ্ঞান শূন্য। বলে ঠিক আছে, আমরা তো এবার রিলিজ করে দিল, তো নিয়ে গেল যে অঞ্চলে ছিল, দাঁড়িয়ে রইল অ্যাজ এ মালিক, সব কাজটা হলো, কত টাকা লাগে বলো, আমি সব দিয়ে দিচ্ছি, আমি সব করে নিচ্ছি, ঠিক আছে, ইট ইজ ভেরি গুড। এই অবধি সব ঠিকঠাকই ছিল। যেই রবি দাহ করা হয়ে গেল, রবির কথা বারবার ভাবতে থাকছে সেই দিন। এই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল নিজের, সেই দিন রবিকে আয়নায় দেখলো, এক চোখে পুরনো রবি আর এক চোখে নতুন রবি, মানে আগেকার রবি আর এই ছবি। এই যে এতক্ষণ অচৈতন্য হয়েছিল, এই অচৈতন্যটা ছিল ফ্ল্যাশব্যাক, এইটা ছিল স্বপ্ন। আমরা যা ভাবি সেটাই তো সাবকনশিয়াস মাইন্ডে স্বপ্নে দেখি। আচ্ছা, যেটিকে বলা হয় déjà vu। অর্থাৎ আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন আমাদের সোল অন্যান্য ডাইমেনশনে ঘুরে আসে। দেখবেন আপনারা অনেকেই বলেন, আরে এই লোকটাকে কোথায় যেন দেখেছি, তোমায় যেন, তুমি তোমার অনেক দিনের চেনা, তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে। এটাই হচ্ছে déjà vu। এটাই কিন্তু সোল কিন্তু অন্য ডাইমেনশনে ট্রাভেল করে এসছে। ট্রাভেল করার পর ওই সাবকনশিয়াস মাইন্ডে ওটা রেকর্ডেড হয়েছে।
তারপর আপনি এটা দেখছেন। তো ওই মানুষটাও, সুমিত্রও কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা ঘুমিয়ে পড়েছে। যে ঘুমটা তার বিছানায় করার প্রস্তুতি চলছিল, সে ওই আয়নার সামনে দাঁড়িয়ে, আলমারির সামনে সে ওই শুয়ে পড়েছে মাটিতে। তো এবার সে খানিকটা বলছে, আমি যে কি কি ভাবি না সব উল্টো পাল্টা। এবার দেখছে সত্যি রবি দাঁড়িয়ে আছে, পুরনো রবি। আচ্ছা, সেই ড্রাইভার যখন সে কাজে আসতো, সেই রবিকে বলছে, হ্যালো সাব, মেরা কুছ বাত থা আপসে, আমি কিছু কথা আপনাকে বলতে চাই, শেষ কথা যেগুলো আমি বলতে চেয়েছিলাম। ড্রাইভার মানেই আমাকে খারাপ ভাববেন না, ড্রাইভার মানেই মুখ্য সূক্ষ্ম মানুষ ভাববেন না, আমাদেরও সম্মান আছে। পোড়া পেটের তাগিদে ড্রাইভারি করতে এসেছি, আমাদেরও ঘর আছে, পরিবার আছে, আমাদেরও বড়লোক হওয়ার ইচ্ছে আছে। আপনার কাছে চাকরি করতে এসেছি, কাজ করতে এসেছি বলে যা খুশি তাই করবেন না, এটা বলছে। এটা তো বলা হয়নি, এটা তো বলা, রাগটা তো ভেতর ভেতর ছিল, কিন্তু জীবন রবিকে সুযোগ দেয়নি এই কথাগুলো বলার। এই অবদমিত ইচ্ছেগুলো কিন্তু রয়ে গেছে, এই কথাগুলো বলতে পারেনি। এই দিন বলছে মেরা কুছ বাত থা আপসে, কিছু বলতে চাই আচ্ছা বলো। এবার অপরাধ বোধটা তার তীব্রতর হয়েছে। বলছে, দেখো রবি, আমি তোমাকে তো ওইরকম ভাবে দেখি না, তুমি আমাদের সকলের চেয়ে ছোট, আমাদের তো একটা পরিবারের মতন, আমরা তো কিছু কাউকে খারাপ বলি না। দেখো রাগারাগিতে আমি দু একটা খারাপ কথা তোমায় বলে ফেলেছি, তো ওর জন্য কিছু মনে করো না, আই এম সরি। এইটা বলার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ল সুমিত্র। একটু যখন তার হুঁশ ফিরেছে, সে তখন দেখছে আরো দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তাদেরকে চেনে না। কিরম হলো? রবিকে তো চিনি, রবির তো একটা রাগ আছে বুঝলাম। এই দুজন ভদ্রলোক কি? একজন একটু ফর্সা মোটাসোটা, একজন রোগা পাতলা একটু ডার্ক কমপ্লেকশন। এরা দুজন কি বুঝতে পারছে না, কিছুতেই আইডেন্টিফাই করতে পারছে না, কিছুতেই বুঝে উঠতে পারছে না এরা কারা। বারবার ভাবছে যে এরা কারা, এরা কি চায় আমার কাছে। তা ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝেই তাদের দেখা যাচ্ছে একটা অস্বাভাবিক ভয় তার মধ্যে কাজ করছে। এখন ভয় কেন হয় কিছু বলা যায় না, ভয়ের কোনো সংজ্ঞা হয় না, যত পাওয়া যায় ততই হয় ভয়। যে যত ভয় পায় তাকে ভয় আরো বেশি করে ধরে, ভীষণ ভয়ার্ত হয়ে উঠেছে। তো এবার আবার এই অস্বস্তির মধ্যে প্রায় ভোর হতে চলল, রাত। বাথরুমে গেছে, বাথরুমে জাস্ট স্টেপ ইন করবে, হঠাৎ দেখছে বাথরুম থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, বাথরুমের মধ্যে দুধ পোড়া গন্ধ কোথা থেকে আসবে? কোথা থেকে দুধ পোড়া গন্ধ? প্রচন্ড দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। তো আর বাথরুমে ঢুকতে পারলো না, জাস্ট বেরিয়ে এলো। বেরিয়ে পড়ার পরেই মানে জাস্ট বিছানায় বসবে, ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। কিরকম ভয়ঙ্কর অবস্থা? প্রচুর লোকজন তাকে ঘিরে ধরেছে, ওই সুমিত্রকে। এবং এই যে রোগা ভদ্রলোক এবং এই যে মোটা ভদ্রলোক ফর্সা মতন, একজনের নাম অভিজিৎ মুখার্জি, একজনের নাম সরোজ ঘোষ। তো তারা দুজনেই বন্দুক তাক করেছে। এই দুজন কি মানুষ ছিলেন? এই দুজনেই প্রেত। অ্যাকচুয়ালি সুমিত্রবাবুর বাবার দুধের ব্যবসা ছিল, এবং এই ব্যবসায় কম্পিটিশনের জন্যে এই দুই ভদ্রলোকই মারা যান। কম্পিটিশনটা খুব একটা সুস্থ ছিল না। আচ্ছা আচ্ছা। এবং এদের দুজনের দোকানটাই চালাকি করে সুমিত্রবাবুর বাবা, এরা ব্যবসায়ী পরিবার, কম্পিটিটর থাকলে যা হয় বন্ধ করে দিয়েছিল, দুধের ব্যবসাটা করতে দেয়নি। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই এই সুমিত্রবাবুর যে বাবা রাধাকান্ত চৌধুরী, তো তার একটা প্রচণ্ড প্রভাব ছিল, মানে রাগ বদলা নেব।
তো তিনি তার আইডল সব কিছু। তো সেই দিকে এগিয়েছিল সুমিত্র গাড়ির ব্যবসা করে। তো সুমিত্রর বাবা আজকে আর জীবিত নেই এখন, কিন্তু এদের দুজনের ব্যবসাটা বন্ধ হওয়ার ফলে এরা একজন প্রায় না খেতে পেয়ে মারা যায়, স্টারভেশন, আর অপরজন সুইসাইড করে। দুটোই ছিল খুব ভয়ঙ্কর মৃত্যু। তো সুমিত্রর বাবা খুব সিঙ্গারা খেতে ভালোবাসতেন এবং সিঙ্গারারও একটা দোকান লাস্টের দিকে করেছিলেন দুধের ব্যবসার পাশাপাশি। তো সেই ব্যবসাটি সুপার ফ্লপ করে এবং তাতে অনেক লোকসান হয় এবং দোকানটি উঠে যায় এবং সুমিত্রবাবুর বাবা খানিকটা সেই শোকেই মারা যান। তো এই ঘটনা সুমিত্র জানতো, সুমিত্র কিছু বলতো না কাউকে, সুমিত্রর গাড়িরই ব্যবসা। তো মৃত্যু পেছনে আর সুমিত্র সামনে মৃত্যুকে দেখছে। তো এর মধ্যেই রবি এসেছে। রবি সুমিত্রবাবুর গলাটা ধরেছে, মানে পেছন থেকে ধরলে যেরকম হয়, পেছন থেকে ধরেছে এবং ধরে ফেলেছে। এটা হাত, ভারী হাত অনুভব করছে সুমিত্র, এবং তার পিঠের দিকে ব্যাক পোর্শন থেকে মনে হচ্ছে ওই যে যেটা থাকে না স্টেপনি, যেটা দিয়ে গাড়িটা চলে আর কি, মনে হচ্ছে যেন যেটা মাথাটা নয়, ঠিক তার উল্টো দিকটা, মানে স্টিক অংশটা, সেই অংশটা পিছনে যেন কেউ মানে সেটা দিয়ে আঘাত করছে, যেন আর্তনাদ করছে, চিৎকার করে উঠছে সৌমিত্র, আমাকে মেরো না, ছেড়ে দাও, ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও, ভুল হয়েছে আমার। বলছে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। পাশ থেকে দুজন বলছে যে এই যে মোটা ভদ্রলোক এবং যে কালো রোগা, দুজনেই বলছে তুমি এই সুযোগটা তোমায় আমি পেতে দেবো না। ও ছিল আমার টার্গেট, ওর বাবা চালাকি করেছিল এক সময়, এই চালাকি করে এইটা ঘটিয়েছিল, আমার ব্যবসাটাকে ডকে তুলে দিয়েছে। ও সুমিত্র টার্গেট আমাদের, এই দারুণ অপরচুনিটিটা আমি তোমায় কিছুতেই দেবো না। তিনজনের মধ্যে একটা বাদানুবাদ শুরু হয়েছে। রবি এবং আরো দুজন, কে আগে সুমিত্রকে শেষ করবে, সুমিত্রকে কে শেষ করবে। তো সুমিত্র দেখছে যে তিনজনেই আমাকে ধরেছে, মানে এ বলছে ওকে, রবিকে ছাড়িয়ে নিতে চাইছে, বলছে আমরা মারবো ওকে, ওর মতন শয়তানের বেঁচে থাকার কোনো, একটা ভদ্রবেশী মুখোশধারী একটা শয়তান, ওকে আমরা কিছুতেই বাঁচতে দেবো না। ও একদিন আমাদের এই কাজ করেছিল, এইবার ধরেছে তিনজনকে। তো তিনজনকে ধরতে ধরতে দম বন্ধ করা অবস্থা, সাংঘাতিক একটা শিহরণ খেলা করছে তখন তার শরীরে, মানে বুঝতেই পারছো ভয়ই শেষ। তো সুমিত্র কিন্তু মারা যায়নি। এইরকম হতে 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 সুমিত্র একদম ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, যতবারই ছাড়ায় ততবারই ধরে। সুমিত্রর এই অংশটাতে, ওই স্টেপনির অংশটা দিয়ে এত জোরে আঘাত করে যে এই অংশটা ফেটে যায়, রক্ত বেরিয়ে যায়, এবং একটা চোখে সুমিত্র আর দেখতে পায় না, এখন ব্লাইন্ড পুরো। ওই যিনি মোটা কালো যে ভদ্রলোক, উনি মানে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন চোখে এবং প্রচন্ড যন্ত্রণায় সে ছটফট করেছে। ওই কষ্টটা সে পারেনি, সেই যে হাহাকার, সেই যে যন্ত্রণাটা, সুমিত্রর এখনো লাগে, এখনো বোঝে। তো সুমিত্র মারা যায়নি, এই প্রেত শক্তি তাকে ছেড়ে দিয়েছিল। সাংঘাতিক কথা, কারণ অনেকেই বিশ্বাস করবেন না, প্রেত শক্তি কখনোই চায়নি প্রেত লোকে, প্রেত পুরীতে এইরকম একটা মানুষ যাক। এই অবস্থায় এসে যদি প্রেত জনি প্রাপ্ত হয়, তাদেরই ওখানে গিয়ে হাজির হয়, চায়নি। অর্ধমৃত অবস্থায় ছেড়ে চলে গেছে। যখন সুমিত্র একটু বুঝেছে, তখন হাঁপাচ্ছে, রক্ত চারিদিকে, সম্পূর্ণরূপে উন্মাদ হয়ে গিয়েছিল সুমিত্র, একেবারে লুনাটিক। রবি যেটা করেছিল সেটা থুতু দিয়েছিল। এই মালিক শ্রেণী, যারা মালিক, যারা ক্ষমতায় আছেন, যাদের কাছে ইনভেস্ট করার মতন টাকা আছে, যে কোনো কোম্পানির, যে কোনো প্রতিষ্ঠানের মালিক, যে
মালিক আর চাকর, মালিক আর কর্মচারী, তাদের মধ্যে যে ব্যবধান, এই ব্যবধানটা বিস্তর, ফারাকটা বিস্তর। মালিক যদি 50,000 প্রফিট করে, কর্মচারী 5,000ও পায় না, বলে কোথা থেকে দেবো, এর বেশি দিতে পারবো না। এই বৈষম্যটা ছিল, এবং এই বৈষম্য থেকেই রাগ, এবং বৈষম্য থেকেই এই ঘটনাটি। তো তারপরে সৌমিত্র যাকে বলে একদম একেবারেই নিউরোসাইক্রিয়াটিক ডিসঅর্ডারের রোগী, সে কিচ্ছু বোঝে না। সে যখনই যাকে দেখে সে বলে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি আর কাউকে মারতে চাই না, আমি কাউকে মারিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এবং সে কাউকেই আর চিনতে পারে না। তার যে অসহায় স্ত্রী, সেই স্ত্রীকেও সে কিছু বলতে পারে না, কিছু বুঝতে পারে না। সবসময়ই সে আতঙ্ক দেখে, সব জায়গাতেই সে রবিকে দেখে। রবি তাকে কিছুতেই ক্ষমা করে, সবসময় সে বলে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, রবি তুমি আমাকে মেরে ফেলো, রবি তুমি আমার, এই কথাটাই বলে। যার সঙ্গেই দেখা হয় সে রবি তুমি আমাকে মেরে ফেলো, রবি আমি অপরাধ করেছি, এই কথাটাই। আত্মদংশন, আত্মদগ্ধ হওয়া, এটা যে কি ভয়ঙ্কর। যারা অপরাধ করেন বা অপরাধ করতে চান, বা খুব কৌশলে, আমরা তিনটে জিনিস অ্যাপ্লাই করি: ছল, বল আর কৌশল। আমরা হাতে মারতে পারছি না, ভাতে মারবো, ভাতে মারতে পারছি না, বুদ্ধি দিয়ে মারবো। এইটা আমি অনুরোধ করব সবাইকে, এটা করবেন না। জিওপ্যাথিক স্ট্রেস এমনিতেই অনেক আছে, এক একটা অঞ্চলে এক এক রকম। কোনো সোল রেডিয়েট করতে পারে, সোল অনেক হায়ার ডাইমেনশন অবধি যেতে পারে। সোলের ক্ষমতার কাছে কেউ নেই, যেমন বেতাল, সাথে ক্ষমতা প্রচণ্ড। ব্রহ্মদৈত্য ক্ষমতা প্রচণ্ড। আমাকে অনেকেই বলছেন, এখানে দুজন বলছেন যে ব্রহ্মদৈত্যের হাতে আর আমি শিকার। ভদ্রমহিলা একই রকম। তো এখন যেটা হয় সৌমিত্রর জীবনে, সৌমিত্র কিন্তু পাগল হয়ে গেছে, সবাই জানে। ঠিক রাত 12টা থেকে 4টে পর্যন্ত সৌমিত্র দোলনায় দোল খায়, সারা রাত ঘুমোয় না, শুধুই দোলনায় দোল খায়। 12টা থেকে 4টে পর্যন্ত। এই টাইমটাতে সে কারুর সাথে কথা বলে না, কোনো কাজ করে না, কিচ্ছু করে না। যে কাজ বলতে সে তো প্রায় উন্মাদবৎ অবস্থা। যার সঙ্গেই দেখা হয় কারুর প্রকাশ্যে বেরোতে চায় না, মানুষ দেখলে চান করে না দিনের পর দিন, গা থেকে নোংরা গন্ধ বেরোচ্ছে, জামা কাপড়, ময়লা জামা কাপড় যদি কেউ ভালো জামা কাপড় দেয় প্রচণ্ড মারে, রেগে যায়, গালিগালাজ করে, কামড়ে দিতে চায়, রক্ত বার করে দিতে চায়, চিৎকার করে, অ্যাজিটেটেড হয়ে যায়। মানসিক যে ভারসাম্য, সেটা আপাতভাবে মনে হচ্ছে সে যেন একেবারেই ডিসঅর্ডারে আছে। সে সাইকিয়াট্রিক মেডিসিন সে খায়, ঘুমের ওষুধ তাকে দেওয়া হয়, কিন্তু সে সম্পূর্ণরূপে ইনসমনিয়ার রোগী। রাতে তার একেবারেই ঘুম আসে না। ফ্রম দ্য মেডিকেল পয়েন্ট অফ ভিউ, সাইকোমেট্রিক যে প্যারামিটার্স, সেখানে তাকে বলা হচ্ছে যে it is found that it is a case of neuropsychiatric disorder. It can be treated up with medicines. ডাক্তার বাবুরা তাকে ক্রমাগত ওষুধ দিচ্ছেন, কখনো কখনো তাকে শক থেরাপি দেওয়া হচ্ছে একটা মিনিমাম লেভেলে, কখনো কখনো তাকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হচ্ছে, কোনো কিছুতেই কিছু ফল হচ্ছে না। 12টা থেকে 4টে সে কোথায় থাকে, কি করে, কেউ জানে না। এইভাবেই প্রায় বছর 10 সৌমিত্রর কাটে। এবং শেষ যে পরিণতিটা, সেটা সাংঘাতিক। এর আসল কারণটা আমারও জানা নেই, কারুর জানা নেই। সৌমিত্রকে কি ওই অবস্থায় বা দোলনায় দোল খেতে খেতে কেউ পেছন থেকে ঠেলে ফেলে দিয়েছিল কিনা, নাকি সে নিজেই আত্মহত্যা করতে গিয়েছিল, নাকি সেই সময় তার মানসিক বিকৃতি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যার জন্য সে আর কিছুই নর্মালসি তার মধ্যে অবশিষ্ট ছিল না, তাই জন্য কি সে ছাদের যে উঁচু পাঁচিল সেটা ডিঙিয়ে একদম রাস্তায় পড়ে যায়। তো যেদিনের এই ঘটনা, পরদিন সকালবেলা রাস্তার লোকেরা, পাড়ার লোকেরা সৌমিত্রর ডেড বডি উদ্ধার করে জঞ্জালের ভ্যাটের কাছে, এবং পুলিশে খবর দেয়, এবং পুলিশ এই ঘটনাটিকে আইডেন্টিফাই করে। পুলিশের তরফ থেকে যেটি জানানো হয় যে
হাইপার ড্রাগ নেওয়ার জন্যে কড়া ওষুধ কেমিক্যাল রিয়াকশনের ফলে তার নার্ভাস সিস্টেম নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় ওই সময়, এবং মানসিক স্থিতাবস্থা সে খুইয়ে ফেলে, তাই জন্য সে আত্মহত্যা করেছে। আচ্ছা, অপর একটি মত অকাল্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমার নিজেরও তাই ধারণা, এই মৃত্যুর পেছনে রবি দায়ী, এবং রবি এই মৃত্যুটিকে সংগঠিত করেছে। রবির নেতৃত্বেই এই মৃত্যুটি হয়েছে, কারণ একাধিক প্রেত শক্তি সেখানে উপস্থিত, এবং তাকে এটাই বোঝানো হয়েছে যে প্রেত শক্তি তোমাকে 10 বছরের জন্য ছেড়ে দিয়েছে, ক্ষমা করেনি। তো আমরা অনেক সময় ভুলভাল বলে ফেলি, করে ফেলি, এবং এই ঘটনাটির পর কিন্তু আমার যেটি হয়, আমি যেখান থেকে শুনি, একটি বিজ্ঞাপন সংস্থার আরেকটি বিজ্ঞাপন সংস্থা, সেটি খুব বড় বিজ্ঞাপন সংস্থা, এই অফিসটা ছিল আমাদের এভারেস্ট হাউসে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই দিকটা, বিড়লা প্ল্যানেটোরিয়ামের এই পাশটা, 13 তলায় আমরা বসতাম। 13 সংখ্যাটাকে খুব আনলাকি বলে মনে করা হয়, তবে আমার কাছে লাকি। তো যার সূত্র ধরে সুমিত্রর যে মানে ওই সুমিত্র বাবু এই গাড়ি সাপ্লাই করতে, মানে কার হায়ার সার্ভিস আমাদের অনেক স্টাফদের এমপ্লয়ীদের যারা দূরে দূরে থাকতো তাদের নিয়ে যাওয়া নিয়ে দরকার হতো। তো সেই জন্য সুমিত্রবাবুর একজন খুব ক্লোজ মানুষ, তিনি আমাদের এই অফিসটাতে গ্রুপ ডি স্টাফ হিসেবে ছিলেন, এবং সে কম বয়সী ছেলে, বন্ধু সুলভ। তো এইরকম ঘটনা ঘটতো, এবং সবসময় বলতো যে এই যে এভারেস্ট হাউস, এইটাও কিন্তু খুব অদ্ভুত ঘটনা। তো আজকের দ্বিতীয় পর্বটা, এই ভিডিও যে আপনারা দেখলেন, প্রথম পর্বটা আপনারা দেখেছেন, দ্বিতীয় পর্বটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজের কাছ থেকে আমরা আরও কিছু অভিজ্ঞতা এরপরে শুনে নেব, সেই ভিডিও আমরা এই ভূতাভাস চ্যানেলে দেবো। সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, এবং ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ওনার যে অভিজ্ঞতা, এবং আরও অনেক কিছু শেখার আছে, ওনার থেকে অনেক কিছু শেখার আছে, এগুলো শেয়ার করার জন্য। আপনারাও চাইলে ওনাকে এসে এখানে ওনার সাথে কথা বলতে পারেন। ওনার অ্যাড্রেস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া ওনার ফোন নম্বরও দেওয়া থাকবে। উনি কিন্তু একজন খুব মানে কি বলবো, মানে অনেক অভিজ্ঞতা, অনেক ব্যাপারে অনেক অভিজ্ঞতা আমরা যা কথা বলে বুঝলাম। আসলে আমি নিজে উইকার যে পাঠটা, সেটি ইপ্সিতা মা দিতে, সেটাও মায়ের কৃপা, ইপ্সিতা রায় চক্রবর্তী, তাঁর কাছ থেকেই গ্রহণ করা। এবং আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এই শেষ পর্বে, আমার মনে হলো, সেটা হচ্ছে স্বপ্নদ্বীপ যাদবপুরে। আমি 2বার ফেল করি, 1বার সাকসেসফুল হই। তো স্বপ্নদ্বীপের এই মৃত্যুর ঘটনাটাও সে অনেক কথা আমাকে জানিয়েছে। প্রখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ, তার জীবনেরও অনেক অজানা ঘটনা, তিনি যে অনেক বড় মাপের একজন উইকা এক্সপার্ট, তিনি যে শিখেছিলেন, এইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। মানে এই পার্টটা আমার বলা হয়, মানে এটাই একটা বড় অধ্যায়। এবং তার যিনি ভাই ইন্দ্রনীল ঘোষ, তিনি বম্বেতে থাকেন, তার এই মিরার এক্সপিরিয়েন্স আছে, আর তিনি নিজেই পৌঁছেছিলেন তাজ বেঙ্গলে। আমাদের যত অনুষ্ঠান সব তাজ বেঙ্গলেই হয় আর কি, এবং সেটি ভীষণ গোপনীয়তার সাথে হয়। তো আমি এটা বললাম তাই বলে, আর যাই হোক, কেউ অন্যভাবে করবেন না, এটা নিয়ে বিতর্ক করবেন না, এটা একটা হিডেন ব্যাপার, এটা একটা গোপন প্রাইভেট ব্যাপার। সিক্রেট সোসাইটি যেমন সব দেশেই আছে, ইন্ডিয়াতেও অনেক সিক্রেট সোসাইটি আছে, অনেক প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া, গৌরব তিওয়ারিজির সাথেও আমার যোগাযোগ হয়। লেক টাউনে ওদের অফিস ছিল একটা সময়, এটা 234 বাসে আমার পরিচয় হয় কিছু ছেলের সাথে, তারা গ্রেভিয়ার্ডে চলে যায়, আমি তাদের বারণ করেছিলাম। সবাই তখন ক্লাস 10-12-এর ছেলে, ওই ক্যামেরা নিয়ে এক্সপেডিশন করছে, যা হয় আর কি, কম বয়সী ছেলে, ছোট ছেলে। তো আমি এই ব্লাডি মেরি, চার্লি এইসব এই যে খেলাগুলো বেরিয়েছে, দয়া করে এগুলো করবেন না। একবার এটা খেলতে খেলতে কখন এটা সিরিয়াস হয়ে যাবে, এটা অনেকেই এটাকে মজা ভাবেন জীবনে, তো আসলে সাজা হয়ে যাবে, এটা করবেন না দয়া করে। তো আমার এটা বলা ছিল না, আমি এটা বলে দিলাম। পরে কিন্তু আরও ভিডিও আসবে, ওনাকে নিয়ে চেষ্টা করব। আপনারা কমেন্টে জানান যে কেমন লাগলো, এরপরেও আরও ভিডিও চান কিনা সেটাও কিন্তু অবশ্যই জানান। আর যে ঘটনাটা আমি বলতে চেয়েছিলাম, মানে গন্ডগোল হয়ে গেল, সেটা হচ্ছে লিফটের মধ্যে, মানে মহাশূন্যে, লিফট মানে আমার কাছে মহাশূন্য হচ্ছে নরক, অনেক ভালো। স্বর্গ নরক তো এই দেহের মধ্যেই আছে, এই দেহ নিয়েই যত কিছু গন্ডগোল। দেহ না থাকলে ভালো হতো, যারা বিদেহী তারা যে খুব ভালো আছেন তেমনটা নয়,
প্রত্যেকেই বলেছেন ইট ইজ আ ওয়ার্ল্ড অফ ডার্কনেস অ্যান্ড মিজারি। মিজারি মানে দুঃখ, বিদেহী মানে খুব হ্যাপি গো লাকি নয়। ও মারা গেছে মানে ওর শরীরটা নেই, খালি বাকি সব কিছু আছে, ইচ্ছে আছে, আগ্রহ আছে। যাতে বয়োজ্যেষ্ঠ মানুষকে বলে ও কি খেতে চায় দিয়ে দাও, মা বড় মাছ খেতে ভালোবাসতেন, বাবা বড় মাংস খেতে ভালোবাসতেন, আর শেষ বয়স, এখন না খেলে কবে খাবে বলো, খাইয়ে দাও খাইয়ে দাও, যা ভালো লাগে খাইয়ে দাও। এই জিনিসটা কিন্তু আছে আমাদের সনাতন ধর্মে, এটা কিন্তু আনসাইন্টিফিক না, বা ওই মানুষটা ওই স্বাদ গ্রহণ করবে তাই জন্য নয়, ওটা সোলের রিকোয়ারমেন্ট। আমরা এই যে জব ধ্যান, এটা কিসের জন্য? সোলের রিকোয়ারমেন্ট, যাতে এটা ভালো গতিপ্রাপ্ত হয়। অনেকে চ্যালেঞ্জ করতেই পারেন যে সোলটা যে ঊর্ধ্ব গতিতে আছে, একটা দীক্ষিত মানুষ, সে ইনশিওর্ড, কেউ তার দায়িত্ব নিয়েছে, সে কারোর কাছে সারেন্ডার করেছে, গুরু দীক্ষা, সেটা ইম্পর্টেন্ট। অনেকে ভাই পয়সা টয়সা লাগবে বলে, না পয়সা টয়সা লাগে না, যেটা লাগে সেটা ভক্তি, আর কিছু লাগে না। অন্তত আমাদের শ্রী শ্রী মাতৃমন্দির ল্যান্সটাউনে বা আমাদের যে ধারা পরম্পরা, কেউ যদি এটা নিয়ে ব্যবসা করে সেটা আলাদা বিষয়, কিন্তু এইটাই বলা হয় যে তুমি শ্রাদ্ধ বাড়িতে খাবে না, এই একটাই রেস্ট্রিকশন আছে, আর কোনো রেস্ট্রিকশন নেই। ওই ট্রেড প্রভাবটা যাতে না থাকে। আর দয়া করে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবেন না, সেকেন্ড হ্যান্ডেই গন্ডগোল। ওই হ্যান্ডটা কার ছিল সেটা তো জানেন না, এটাই আমার বলার। তো এই ত্রিশঙ্কু যে অবস্থায় লিফটের মধ্যে ছিলাম, এর পরের পর্বে বলবো। অবশ্যই, তাহলে আমরা কমেন্ট করে জানান ভিডিও চান কিনা। অবশ্যই ওনার সাথে কথা বলে তো আমার খুব ভালো লাগলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণ বাই, টেক কেয়ার। দূতাবাসের সঙ্গে ভৌতিক জগতের বিভিন্ন অভিজ্ঞতা আপনারা শুনবেন, জানবেন এবং অবশ্যই দেখবেন। আর দেখতে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। জয় রামকৃষ্ণ।